এসেছে। এইখানটায় হিস্ট্রিটাকে অ্যাজ এ স্টোরি আমরা পড়বো। অ্যাজ এ কীভাবে পড়বো? অ্যাজ এ স্টোরি আমরা পড়বো। কিন্তু স্টোরি পড়াটার মধ্যে একটা ব্যাপার আছে, আর কনসেপ্ট বিল্ড করব। হিস্ট্রি মানে শুধু ওই সাল মুখস্থ করব, হ্যাঁ, সাল মুখস্থ করব, মানুষের নাম মুখস্থ করব, তারিখ মুখস্থ করব, হ্যাঁ, এগুলোই না, স্থানের নাম মুখস্থ করব, এগুলো এগুলো সেকেন্ডারি। এগুলো মুখস্থ তো তোমাকে করতে হবেই, হ্যাঁ, এগুলো তোমাকে মুখস্থ করতে হবেই, বাট এগুলো তোমাকে জোর করে মুখস্থ করতে হবে না। আমি তোমাকে যেভাবে যে লাইনে তোমাকে ভাবতে শেখাচ্ছি বা পড়তে শেখাবো, তুমি শুধু সেই লাইনেই যাবা, চুপচাপ আমার কথা শুনে চলতে থাকবা, অটোমেটিক এগুলো মুখস্থ হতে থাকবে। নাম্বার ওয়ান। বাট একটা সেন্স আমি তোমাকে দিচ্ছি। তো হিস্ট্রি পড়বো আমরা না, আমি তোমাকে একটা জিনিস তোমার মাথায় সেট করছি। পড়া আমাদের কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে গেল, হ্যাঁ, ক্লাস কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। ভালো করে মন দিয়ে শোনো। আর তারপরে আসছি আমি ধীরে ধীরে। তো মনে করো তোমাকে না একটা ড্রয়িং করতে বলেছে, পিকচার। এটা ধরো একটা ড্রয়িং খাতা, ড্রয়িং খাতার মধ্যে তুমি ড্রয়িং করছো, হ্যাঁ, ড্রয়িং খাতার মধ্যে তুমি ড্রয়িং করলা, এরকম একটা ড্রয়িং করছো, ভালো করে বুঝবা, হ্যাঁ, পুরো বিষয়টাই বোঝার ওপর আছে। তারপর আমরা এখানে নোটস দেবো, নোটসগুলোও পড়বা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করব, সব তুমি দেখতে পাবা ধীরে ধীরে। তো এই আমি একটা বাড়ি বানালাম, হ্যাঁ, ঠিক এই একটা ড্রয়িং আমি করলাম। মনে করো এটা হিস্ট্রির ক্লাস না, এটা ড্রয়িংয়ের ক্লাস। এটা যদি হিস্ট্রির ক্লাস মানে ড্রয়িংয়ের ক্লাস হতো, তো ড্রয়িং ধরো এটা করতাম। আমার মনে আছে আমি যখন ছোটোবেলা ড্রয়িং করতাম, আমি না মোটামুটি আঁকাতে পারতাম, হ্যাঁ, মানে মোটামুটি মানে খুবই মানে নিম্নমানের মোটামুটি, সেটা ছবি দেখেই বুঝতে পেরে গেছো যে কেমন আঁকতাম। তো এইবার এই মোটামুটি যাও আঁকাতে পারতাম, মানে তাও যেটা চিনতে পারতেছো যে এরকম ছবি আছে। আমার সমস্যাটা হতো এই ওয়াটার কালার হতো না, ওয়াটার কালার যখন রং করতাম তারপরে এটাকে আর চেনা যেত না, হ্যাঁ, তারপরে আমাকে এরকম মার্কিং করে বোঝাতে হতো যে এটা হচ্ছে গয়াকার আর গাছ, এটা হচ্ছে বয়াকার ডবেন্দ্র রহস্যে বাড়ি, এইভাবে করে লিখে দেখাতে হতো। আদারওয়াইজ বোঝা মুশকিল হতো। কেন মুশকিল হতো? কারণ একটাই ছিল আমি কি করতাম, যখন ওয়াটার কালার করতাম, মোম রং তাও একটুখানি করতে পারতাম, ঘষা মাজা। আমরা কিন্তু হিস্ট্রি পড়ছি, হ্যাঁ, আমরা কিন্তু ড্রয়িং করছি না, আমি তোমাকে কনসেপ্ট বিল্ড করার জন্য একটুখানি ফিল্ড তৈরি করছি। তো যখন রং করতাম তো মোম রং করতাম। এবার জল রঙের কেসে কী হতো মনে আছে, আগে আমি স্কাই রং করতাম, হ্যাঁ, তুলির মধ্যে জল নিয়ে এবং হালকা হালকা নীল রং করতাম। এবার আমার বড় বড় সিনিয়র যারা আর্ট স্কুলে আর্ট করতো, দেখতাম কি আরে কী সুন্দর রং করেছে। এবার দেখো না যে সূর্যের কাছে একটু হলুদ, একটু কমলা কমলা থাকে। তো ওই সময় আবার কিছু কিছু ধরো এই ঘরে রং করলাম। তো আমি কি করতাম, আমি না রং করতাম, তো একবার রং করার পর ওটাকে শুকানোর টাইম দিতাম না। আমি এটা জানতামই না যে শুকাতে হবে, তারপরে একটুখানি দিলে মনে হয় একটু শেডটা ভালো হবে। আমি কি করতাম, রং করতাম, তারপরে আবার একটা দিয়ে দিতাম, তারপর আরে ভেস্তে একদম যাচ্ছে তাই হয়ে গেল। কথা বোঝা গেল তো? তো আমি কি বলতে চাইছি যে হিস্ট্রি যেটা আমরা পড়বো, হিস্ট্রিটা আমরা ড্রয়িংয়ের মতো করে করবো। মানে হিস্ট্রি তো একটা বিশাল বড় জিনিস, বিশাল বড় জিনিস ইন দ্য সেন্স, হ্যাঁ, ইন দ্য সেন্স আমি তোমাকে বলছি যে মনে করো যে তুমি হচ্ছে কথার কথা, হ্যাঁ, 1985 সালের একটা কিছু পড়ছো। 1985 সালে, আর 1985 বাদ দাও না, আজকে 2026 সাল। 2026 সালের আজকে কত তারিখ, আজকে হচ্ছে 20th জুন। ইয়েস, খুব ভালো দিন আজকে। আজকে হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। আজকে কি? পশ্চিমবঙ্গ দিবস। তো তোমাকে যদি বলে 2026 সালের 20th জুনে কী হয়েছিল, তুমি বলবা পশ্চিমবঙ্গ দিবস। যেমন আজকে সকাল থেকে আমি যেটা করেছি, স্কুলে গেছি, স্কুলের র্যালি আমাদের বেরিয়েছে, র্যালি বেরিয়েছে, এরকম এরকম হয়েছে, হ্যাঁ। তো 20th জুনে কুড়িতে এটা কি শুধু পশ্চিমবঙ্গ দিবস আজকে আমরা পালন করেছি? কি পালন করেছি? পশ্চিমবঙ্গ দিবস আমরা স্কুলে পালন করেছি, ভালো কথা। আচ্ছা, আজকে কি শুধু পশ্চিমবঙ্গ দিবসই ছিল? আজকে তো তোমার ইয়েও আছে, ওটাকে কি বলে, জামাই ষষ্ঠী। আজকে তো ষষ্ঠীও আছে, ইয়েস অর নো? ষষ্ঠী আছে। আচ্ছা, এরকমও হতে পারে কোনো একজনের আজকে পেট খারাপ আছে। এবার সেই পেট খারাপটা কার? তোমার। তোমার পেট খারাপে কোনো সমস্যা নাই, কিন্তু এই পেট খারাপটা আজকে যদি শুভেন্দু অধিকারীর হতো, তাহলে এটা কিন্তু একটা ঘটনা হতো, এবং শুভেন্দু অধিকারীর পেট খারাপের জন্য শুভেন্দু অধিকারী কোনো একটা বিশেষ, এবং যেরকম আমাদের যেমন একটা ভয় হয়ে গেছে, মানে 22শে জুন
আবার এই যে আমাদের বাজেট পেশ হবে, আমরা তো আশায় বসে আছি যারা চাকরি করি যে একটা ভালো কিছু সংবাদ দিবে ডিএর বেসিসে। হতেই পারে সেদিন পেট খারাপ হয়ে গেল এবং আজকে পেট খারাপ হয়েছে জন্য সেটা 22 জনের মিটিংটাই করলো না, তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ঘটনা তখন হয়। হ্যাঁ, তোমার পেট খারাপ হয়েছে তুমি বাড়িতে শুয়ে আসো, সেটা অতটা ইম্পর্টেন্ট না। তো আমি কি বলছি, 2026 সালের 20 জুনে একটা কিন্তু ঘটনা হচ্ছে না, একটা দুটা তিনটা এবং গুনলে পরে অনেকগুলো প্যারালাল ঘটনা হবে। ঠিক আছে, তো আমরা যখন এই হিস্ট্রিটা পড়বো তখন কিভাবে পড়বো, তখন পড়বো এইভাবে, যেরকম একটা গাছ থাকে, গাছের যে শিকড় থাকে, দেখবা আমরা ছোটোবেলা পড়েছি গাছের মূল শিকড়। তুমি আমার এটা শুধু একটু শোনো ভালো করে, হ্যাঁ, তোমার পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো গাছের একটা মূল শিকড় থাকে, মূল শিকড় থাকে এবং প্রথমে তো মূল শিকড়টা বাড়ায়, তারপর ধীরে 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 শাখা, এরকম করে শাখা বেরোবে, তারপরে প্রশাখা শিকড় এরকম করে বেরোবে, এরকম এরকম অ্যান্ড অল দিস। তো আমাদের মেন জায়গাটা কোনটা? মেন জায়গাটা হচ্ছে স্যার আমাদের এই মূল শিকড়। তা আমরা গাছের কোন জিনিসটা ধরে আঁকাবো? মূল জিনিসটা ধরে আঁকাবো। বা তুমি যদি মাছের কাঁটা বলো না, একটা বড় মাছের কাঁটা দেবে, মাঝখান দিয়ে একটা মাছের কাঁটা থাকে আর তারপর এখান দিয়ে আশপাশ দিয়ে এরকম করে কাঁটা থাকে। তো আমাদের পড়ার একটা মেন স্ট্রিম থাকবে, মেন দণ্ড থাকবে, মেন মেরুদণ্ড থাকবে, সেটা হচ্ছে এইটা। মানে আমরা পড়বো হচ্ছে এইটা, মানে আজকের 2026 সালের 20 জুনে এতগুলো ঘটনা ঘটছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি স্পেশাল ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। তাহলে আমরা ধরবো হচ্ছে এইটাকে, আমরা প্রথমে পড়বো এইটাকে পড়লাম, পড়ার পরে ওই যে জল রং করে একটুখানি ছেড়ে দিলাম, পড়ার পরে আমাকে তো ষষ্ঠী এগুলো তো পড়তে হবে। হ্যাঁ, ষষ্ঠ পড়তে হবে। তাহলে কী হবে? পশ্চিমবঙ্গ দিবস আজকে ছিল, সকালবেলায় স্কুল যেতে হয়েছিল, অনেকে পশ্চিমবঙ্গ দিবসে আজকে সকালবেলায় স্কুল যায়নি, তাহলে এবার কী হবে? তাকে শোকজ করবে, তাকে এসে জবাবদিহি করতে হবে, কেন যাওনি তুমি? তাকে যদি অফিস থেকে করে, কেন ম্যান্ডেটরি ছিল পশ্চিমবঙ্গ দিবস পালন করা, তাহলে এবার সে বলবে যে স্যার আমার বাড়িতে ছোট বাচ্চা ছিল, হ্যাঁ আমার আজকে ষষ্ঠী ছিল, বাড়িতে অনেক লোকজন আসতো, তার জন্য বাজার করতে হবে, এই সেই হেন তেন এগুলো বলতে হয়েছে। তাহলে এইখানটা মেন আমরা ধরবো, কিন্তু মেন এই কাঁটাটা হচ্ছে মাঝের কাঁটাটা, এটা পড়তে গিয়ে শুকাতে দেবো। প্রথমে এটা পড়ে নিলাম জল রঙের মতো, একটু শুকাতে দেবো, তারপরে যখন এটা একটু যতক্ষণ এটা ততক্ষণ তো বসে থাকবো না, ততক্ষণ আমরা এই কাজটা পড়বো। যে এটা পড়া হয়ে যাবে তারপরে হয়তো এটা পড়বো, তারপরে পড়তে দেখছি আর এটা শুকিয়ে গেছে, তাহলে এর মধ্যে আরেকটুখানি রং লাগাবো, এটা করতে দেখবো এটা শুকিয়ে গেছে, তখন মানে একটা মেন স্ট্রিম ধরবো, তারপরে ধীরে ধীরে আমরা সেখানে ইনপুট করতে থাকবো। যেই মেন স্ট্রিমটা তুমি ধরবা না, ইনপুট তো তোমার কাছে ইজি হয়ে যাবে। বুঝলা? তাহলে আমরা কীভাবে পড়বো? আমি তোমাকে 3টা কনসেপ্ট বলেছি। একটা হচ্ছে অয়েল পেন্টিং, ওয়াটার কালারের একটা কনসেপ্ট দিলাম, থ্রু আউট দি হিস্ট্রি কোর্স আমাদের এটা কাজে লাগবে। ওয়াটার কালারের একটা কনসেপ্ট দিয়েছি, আর একটা হচ্ছে রুট কনসেপ্ট বা এই কাঁটা, মাছের যে কাঁটা, এটা বোথ আর সেম থিং। এই দুটো ওয়াটার কালারের কনসেপ্ট আছে আর রুটের কনসেপ্ট আছে। হ্যাঁ, তো এইভাবে আমরা শুরু করব। তো এটা হলো হিস্ট্রিটা আমরা পড়বো কী করে, পড়ার সময় আমরা আমাদের মাইন্ড সেট আপ কী করে রাখবো, সেটার জন্য আমি তোমাকে বললাম। তোমরা যে অল্প তো একটু শুনেছো বা জেনেছো যে হিস্ট্রি সেকশনকে বা কোনো বই যদি তুমি কিনে থাকো, তাহলে সেখানে হিস্ট্রিকে 3টা পার্টে ভাগ করে। অ্যানসিয়েন্ট হিস্ট্রি আছে, প্রাচীন হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি আছে, মেডিভেল হিস্ট্রি আছে বা যেটা আদিযুগ, মধ্যযুগ আর নবযুগ, মেডিভেল হিস্ট্রি আছে, আর আছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি, সব আমরা ইন্ডিয়ান হিস্ট্রির কথা বলছি। ঠিক আছে, তো এগুলো সব পড়তে হয়। তো এখানে কম্পিটিটিভ আমাকে হিস্ট্রি অনার্স পড়তে হবে না, হ্যাঁ, বা অন্য কিছু, আমাকে এমনভাবে স্মার্টলি পড়তে হবে আমি বেশি স্কোর করতে পারি কম্পিটিটিভ এক্সামে। ঠিক আছে, তো এইখানে তোমরা যারা একটু ঘেটেছো, পরীক্ষা দিয়েছো বা দিচ্ছ, তারা দেখবা যে এই মডার্ন হিস্ট্রির এই সেকশনটা থেকে না খুব বেশি প্রশ্ন আসে। ইনফ্যাক্ট WBCS বা এখানে তো 50 নম্বরের তোমার হিস্ট্রি থাকে, তার মধ্যে 25 নম্বর তো মডার্ন হিস্ট্রি থাকে আর 25 নম্বর বাকি থাকে, এরকম থাকে আর কি। তো মডার্ন হিস্ট্রি খুব 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 স্পেশাল। আমরা মডার্ন হিস্ট্রি দিয়েই পড়া স্টার্ট করব। অনেকে শুরু থেকে করে, আমি তোমাকে দেখাই দিচ্ছি যে কী করে করবো। আমরা শুরু করব পড়া যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা দিয়ে করব, মডার্ন হিস্ট্রিকে আমি বিশেষত দুটো ভাগে ডিভাইড করেছি। একটা হচ্ছে মডার্ন হিস্ট্রির ফেজ 1, আর একটা হচ্ছে মডার্ন হিস্ট্রির ফেজ 2।
ফেজ 1 আর ফেজ 2। ফেজ 1 যেটা আছে, ফেজ 1 মানে আমি মডার্ন হিস্ট্রিতে ফেজ 1 যেটা পড়াবো সেটা হচ্ছে একেবারে ইংরেজরা যবে থেকে এসেছিল, হ্যাঁ ইংরেজরা যবে থেকে এসেছিল, ওই যে ভাস্কো দা গামা 1498 সাল থেকে 1498 থেকে ওখান থেকে ফেজ 1 আমার স্টার্ট হবে। ইউরোপিয়ানরা আসলো তখন থেকে 1498 এখনও পড়া চালু হয়নি, আমি তোমার মাইন্ড সেট আপ রেডি করছি 1498 থেকে, ঠিক আছে। আর 1498 থেকে 1884 পর্যন্ত হবে আমার ফার্স্ট পার্ট, আর সেকেন্ড ফেজ হবে 1885 থেকে আপ টু স্বাধীনতা 1947 সাল পর্যন্ত। আপ টু স্বাধীনতা স্ক্রিন থেকে মুছে যাচ্ছে নাকি, আপ টু স্বাধীনতা 1947 পর্যন্ত। মানে ফেজ 1 হবে আমার হচ্ছে 1498 থেকে 1884 পর্যন্ত। ফেজ 2 আমরা করব হচ্ছে 1885 থেকে 1947 পর্যন্ত। আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে এই ফেজটা ফার্স্ট শুরু করব। তোমাদের নোটস দিয়েছি আমি, নোটসটা হয়তো প্রিন্টও করেছো, সেখান থেকে দেখে একটু হয়তো আইডিয়া এসছে। আমরা এই জায়গা থেকে পড়া চালু করব, ঠিক আছে। তাহলে আমরা পড়া এবার চালু করছি। এটাও তুমি চাইলে স্ক্রিনশট রাখতে পারো, রাখো স্ক্রিনশট, এমনি তো আলতু ফালতু অনেক স্ক্রিনশট রাখছো, পরে লিট মেরে দিও। আমরা এটাতে করছি, ঠিক আছে। তোমাদের একটা ইয়ে হলো, তাহলে আমরা পড়া চালু করছি হিস্ট্রির ফেজ 2, হ্যাঁ এখান থেকে। আর পড়তে গিয়ে দুটো কনসেপ্ট মাথায় রাখবো, একটা আছে ওয়াটার কালারের কনসেপ্ট, মানে আমি কিছু একটা পড়বো, ওই পড়াটা হয়তো একটুখানি থাকবে, মানে কমপ্লিট হবে না, তখন আমাকে আবার একটু থামিয়ে আবার প্যারালালি অন্য কিছু পড়তে হবে, জানতে হবে। আর মেন একটা স্ট্রিম আমরা ধরেই রাখবো, মেন মাছের যে মেন কাঁটা সেটাকে ধরে রাখবো, ঠিক আছে। তো চলে আসছি আমরা, তোমাদের যে নোটস দিয়েছি সবার ফার্স্টে তোমরা হচ্ছে এবার পেন নিয়ে তোমরা হচ্ছে এই এখানে ওপরে 1 নাম্বার 2 নাম্বার নাম পয়েন্ট করবা, হ্যাঁ মানে এইটার ওপরে তুমি লেখো নাম্বার 1, এটা হচ্ছে 1 নাম্বার শিট তোমার। কেন অনেকগুলো শিট যাবে, তারপর না তুমি ভুলে যাবা বা বুঝতে পারবে না কোনটা তোমার ফার্স্ট শিট কোনটা সেকেন্ড শিট। আপাতত এটাকে 1 নাম্বার শিট দাও। এই 1 নাম্বার শিটটা তুমি যদি ভালো করে উল্টাও তাহলে তুমি দেখতেই পাচ্ছ 1 নাম্বার শিটটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের শিট। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে আমি খুবই খুঁটিনাটিভাবে পড়াবো, ভীষণ খুঁটিনাটিভাবে পড়াবো। ইন্ডিয়ান ন্যাশনাল একটা টেবিল আমি তৈরি করে দিয়েছি, যেখানে কোন বছরে কত সালে কোন স্থানে মিটিং হয়েছে, কে সভাপতি ছিল, কী কী ছিল, এটা হচ্ছে ইন্ডিয়ান। তো আমি তোমাকে যে মাছের কাঁটাটার কথা বললাম, মেন কাঁটা, তো তোমার এই 1 নাম্বার শিট হচ্ছে তোমার সেই মাছের মেন কাঁটা। মানে আমরা সব সময় পড়ব কংগ্রেসকে ধরে, কংগ্রেসকে হাত ধরে মেন আমরা আগাবো। আমাদের তাহলে মেন পয়েন্ট আমাদের কি হলো, আমাদের মেন মূল শিকড় পড়ার আজকের আমাদের যে হিস্ট্রিটা চালু হচ্ছে সেটা হচ্ছে কংগ্রেস হচ্ছে আমাদের মূল শিকড় বা মেন মাছের কাঁটা। এবার এই কংগ্রেসের সাথে প্যারালালি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আদার্স কাঁটাগুলো আসবে, ঠিক আছে। এই কংগ্রেস থেকে আমি পড়া চালু করছি, যেটা 1885 সালে এটা স্থাপিত হয়েছিল, ঠিক আছে। চলো এবার আমরা পড়ার মধ্যে ঢুকে যাই। এবার কংগ্রেস যে 1885 সালে স্থাপিত হয়েছিল, তো একটা কোনো কিছু স্থাপিত হলে স্থাপিত যে হবে, তো স্থাপিত হওয়ার রিজন থাকবে তো, যে এই কারণে স্থাপিত হবে। তো স্থাপিত হওয়ার রিজন কী ছিল, কংগ্রেস কী ছিল? কংগ্রেস একটা, এই যে আমার যে নোটস আছে, নোটসের ফার্স্ট লাইনেই তুমি দেখতে পারবা লেখা আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা নতুন যুগের সূচনা করে। একটা আমাদের যেরকম এখন আছে না, এই যে এখন যে বিজেপি আছে, এটা আছে, কংগ্রেস তো এখনও আছে। তো কংগ্রেসটা কেন কংগ্রেস স্থাপিত হয়েছিল? তো স্যার কংগ্রেসই কি একমাত্র স্থাপিত হয়েছিল? কংগ্রেস ছাড়া কি আর কোনো পার্টি এরকম স্থাপিত হয়নি? হ্যাঁ হয়েছিল। তাহলে যদি আরগুলো স্থাপিত হয়, তাহলে তাদের মধ্যে সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ কংগ্রেস কেন? বাকিগুলো কোথায় উধাও হয়ে গেল, বা বাকিগুলো উধাও হওয়ার পিছনে কারণ কী ছিল? কেন কংগ্রেসকেই আমরা বেশি, মাছের মেন কাঁটাটাকে আমরা কংগ্রেস, মেরুদণ্ডটাকে আমরা কংগ্রেস কেন আমার পড়ার ক্ষেত্রে আমি ধরছি, সেটা আমরা বলছি। তো আমাদের পড়া স্টার্ট হচ্ছে 1885 সাল থেকে। 1885 সালে যে কংগ্রেসের যে স্থাপিত হলো বা হবে, তার আগের ঘটনা কী ছিল, তার আগের ব্যাকগ্রাউন্ড আমি তোমাকে এবার একটু দিচ্ছি। তার আগের ব্যাকগ্রাউন্ডে কী আছে, 1885 সালে স্থাপিত হওয়ার আগের ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। তো ব্যাকগ্রাউন্ড কি, 1885 সালের আগের ব্যাকগ্রাউন্ড কি? হ্যাঁ, তো আগের ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে, যদি এর আগের মেন একটা পয়েন্ট কথা বলি, সেটা হচ্ছে 1857 সাল। কত সাল?
1857 সাল। কি হয়েছিল 1857 সালে? সবাই জানে কি হয়েছিল? কি হয়েছিল 1857 সালে? সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। তো সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ বলা হয়, মহাবিদ্রোহ বলা হয়। কেন? কারণ তার আগে কি আর কোনো বিদ্রোহ হয়নি? তাদেরকে কেন মহাবিদ্রোহ বলা হয়নি? কারণ আমি সিপাহী বিদ্রোহ এখন কিন্তু পড়াচ্ছি না, আমি জাস্ট ওপর দিয়ে বেরিয়ে আমি তোমাকে ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিচ্ছি যে কেন 1885 সালেই তোমার ইয়ে হয়েছিল, মানে কংগ্রেসের ওখান থেকে কেন আমরা জানছি বা পড়ছি। তো 1857 সালে যে আমাদের যে মহাবিদ্রোহটা হয়েছিল, এই মহাবিদ্রোহের সময় ভারতের বিভিন্ন জায়গায় একসাথে বিদ্রোহ হয়েছিল। ভারতের বিভিন্ন জায়গায় একসাথে, শুধুমাত্র বাংলার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বাংলা সেই সময় 1857 সালে আমাদের রাজধানী তখন কী ছিল? কলকাতা ছিল না ভারতের, তো বাংলা ছিল, বাংলার কলকাতা। সেই জন্য সেই সময়টা শুধু ঘাঁটিটা শুধু বাংলায় হয়নি, বিভিন্ন জায়গায় হয়েছিল। সেই বিভিন্ন জায়গায় একসাথে হওয়ার জন্য ওটা না খুব পাওয়ারফুল হয়েছিল। এবং তারপরেই ইংরেজ সরকার কী হয়েছিল? কেঁপে উঠেছিল। ইংরেজ সরকারের আগের অনেকগুলো বিদ্রোহ ছিল যেগুলোকে দামায় চাপায় রেখে দিয়েছে, সেটাকে এখন দামাতে চাপাতে পারেনি। এবং তুমি এটাও জানবা যে আফটার 1857 ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে শাসন করতো আমাদের ওপরে, সেটা পুরোপুরি অ্যাবলিশ হয়ে গেছিলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, EIC, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি অ্যাবলিশ করে এবার দায়িত্বটা কার ঘাড়ে চলে গেছিলো? হ্যাঁ, রানীর হাতে চলে গেছিলো। কার হাতে চলেছিল? কুইনের হাতে চলে গেছিলো। তো এবার যখন কুইনের হাতে চলে গেল, তো এটা যখন গেল, তাহলে কেন এবার এই কুইন বলো বা তখন ব্রিটিশ সরকার এটা ভাবতে শুরু করলো যে 1857 সালের মহাবিদ্রোহের মধ্যে এত বড় একটা বিদ্রোহ হলো, আর আমরা সেটা ভুনাক করে টেরও পেলাম না। আগে থেকে যদি আমি জানতে পারতাম, একটু যদি আমার একটা আইডিয়া পেতাম যে আরে এরকম একটা হচ্ছে। তো আমি না রিসেন্ট একটা নিউজ দেখলাম, ফেক নিউজও হতে পারে বা কিছু, যে মমতা ব্যানার্জিকে নাকি এখনও জেড ক্যাটাগরি দিচ্ছে শুভেন্দু অধিকারী, দিচ্ছে, যাকে ভালো কথা দিক। হ্যাঁ, এবার তার সাথে যে দেহরক্ষী ছিল না কিছু, তো ওই যে মেন দুটা দেহরক্ষী এতদিন 15 বছর ওর সাথে ছিল, 15 বছর, সেই দুটাকে বাদ দিয়ে নতুন দুটো দেহরক্ষীকে রেখে দিয়েছে। ঠিক আছে? তো তোমার মনে হবে যে মানে মানে কোনো পার্টির কথা বলছি না, রাগও থাকতে পারে, ভালোবাসাও থাকতে পারে, নিজের কাছে সেটা রাখো। হ্যাঁ, তো তোমার কি মনে হয় যে এই যে কেউ বলবে যে কেন, কি দরকার, এখন তো উনি তো এখন আমাদের মুখ্যমন্ত্রী না, তাহলে এখন ওকে জেড ক্যাটাগরি দেওয়ার কি দরকার, এত লোক ওকে মানে গার্ড দেওয়ার কি দরকার? তো তোমার কি মনে হয়, কেউ বলতে পারবে যে গার্ড দেওয়াটা কি ভালো হলো না খারাপ হলো? বলো, কেউ বলতে পারবা? ওটা সিকিউরিটির জন্য, হ্যাঁ, সিকিউরিটির জন্য স্যার। আর সিকিউরিটি তো জানোই, কেননা ওকে কেউ দেখতে পাচ্ছ সব সিকিউরিটির জায়গায়। জন্য কি? হ্যাঁ, ডিম ছোড়াছুড়ি করছে, এখন ডিম মারছে, কখনো ঢিল মারবে, গুলিও মারি দিতে পারে, সেটার জন্য। সেটা তো ঠিক আছে, কিন্তু এখানে তুমি দেখো পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ করো। তোমার ওটা তো আছে, অবশ্যই সিকিউরিটি তো আছে। আমরা দেখো, রাগ মানুষের ওপর না থাকতেই পারে, কিন্তু না সেই রাগের জন্য কারোর মৃত্যু হয়ে যাক, সেটা আমরা কখনোই চাইবো না। তো সেই সিকিউরিটিটা তো খুবই একটা ইম্পর্টেন্ট রোল। কিন্তু যদি মমতা ব্যানার্জির আশেপাশে তুমি তোমার নতুন দুটা দেহরক্ষী রাখো, চোখে রাখো, তাহলে কি তুমি মমতা ব্যানার্জি কখন কি করছে, কোন পদে কার সাথে মিশছে, কার সাথে কথা বলছে, কি প্ল্যান করছে, ইনসাইডার স্যার, ইনসাইডার। হ্যাঁ, সেটা তুমি জানতে পারবে না। সেটা তো তাহলে শুভেন্দু অধিকারী তাহলে নজর যাবে লোকের কাছে, বা এটা আমি কিন্তু একই, দেখো একটা কয়েনের যেরকম হেডও থাকে, একটা কয়েনের টেলও থাকে। ঠিক আছে, হিস্ট্রির কনসেপ্টটা তোমাকে বুঝতে হবে ভালো করে। আমি এই যে শুরু করলাম, এই যে কনসেপচুয়ালি অনেক, শুধু না ওই গাঁদিয়ে পড়বো, MCQ পড়বো, শুধু সালে যে গায়ত্রী বললো স্যার সাল মনে থাকে না, তারিখ মনে থাকে না, মনে রাখতেই হবে না, তোমাকে মনে রাখতে হবে না। হিস্ট্রি আর কিছু নয় যে তুমি তোমার বাড়িতে তোমার সাথে কেউ একজন শয়তানি করলো, ঝগড়া করলো, ঝামেলা, বাসে উঠতে গেলা অ্যাজ এ স্টুডেন্ট, তোমার সাথে একটা কন্ডাক্টর খুব বাজে ব্যবহার করলো, হ্যাঁ, সেটা তো তুমি ধামাচাপা পড়ে যাচ্ছে। হ্যাঁ, ঝগড়া করলো কেন? এখন তুমি যদি একটা নেতার মেয়ে হতা, তুমি যদি একটা খুব মানে একটা রিনোন একটা পার্সনের কিছু একটা হতা, বা তোমার যদি একটা ক্ষমতা থাকতো, তাহলে সেটা ধামাচাপা হতো, তাহলে নিউজ হয়ে যেত। ঠিক আছে, তো হিস্ট্রি মানে কি তোমার ডে টু ডে লাইফের ইয়ে। তো আমি সেটাই বলছি যে এই যে কুইন যখন এটা হস্তক্ষেপ করলো এই বিষয়টাতে, তাহলে তখন সেটা কি বলে, মানে আমি যেটা বলছিলাম শুভেন্দুকে তাহলে এটা রাখার পেছনে এটাও থাকতে পারে যে আমার একটা লোক রেখে দিলাম,
ওর সিকিউরিটি দিক তাদের সমস্যা, কিন্তু আমি তো তলের খবর, ভেতরের খবরও তো জানতে পারবো, গুপ্তচর হিসাবে রাখতেও পারবো। ঠিক আছে, বোঝা গেল। তো এবার কুইন যখন এটার মধ্যে হস্তক্ষেপ করলো, তো কুইন বা ব্রিটিশ সরকার, ব্রিটিশ পার্লিয়ামেন্টের মধ্যে হস্তক্ষেপ করছে, তখন ব্রিটিশ সরকার এটা নিয়ে ভাবলো যে আমাদের এত ওয়েল অর্গানাইজড একটা সিস্টেম, আর আমরা তলে তলে জানতেই পারলাম না যে 1857 সালে বিদ্রোহ হলো। তাহলে আমাদের এখন এমন কিছু ব্যবস্থা করা উচিত যেখানে আমরা কিছু একটা করব যেন এর ভবিষ্যতে, ইন ফিউচার, এরকম যদি বড় কোনো ঘটনা ঘটে, কীরকম বড় ঘটনা, কীরকম মহাবিদ্রোহর মতো যদি বড় কোনো ঘটনা ঘটে, তার আগেই যেন আমরা একটা প্রিকশন পেয়ে যাই, অ্যান্ড আমরা সেটার একটা ব্যবস্থা যেন নিতে পারি। হতে পারে তারপরেও বিদ্রোহ বিশাল বড় বড় হতেই পারে, হয়েওছে, কিন্তু তার আগে যেন আমরা একটা স্টেবিলাইজার যেন বসাতে পারি। তো তো আমি কি বলতে চাইছি, মহাবিদ্রোহ বা 1885 সালের আগেও এরকম অনেক সভা সমিতি গঠন হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল একটা ছিল পুনা সার্বজনীন সভা ছিল, ঠিক আছে, পুনা সার্বজনীন সভা, এগুলা সম্পর্কেও পড়বো আমরা। বা এরকম ABCDZ যা ইচ্ছে এরকম অনেকগুলো সভা ঘটেছে, কিন্তু এতগুলো সভার মধ্যেও আমাদের কাছে সব থেকে সেই সময়কার সর্বভারতীয় ছিল হচ্ছে 1885 সালের কে ছিল, কংগ্রেস। সর্বভারতীয় ছিল কি হচ্ছে, কংগ্রেস। কেন এই দলটাই এর এত পপুলারিটি কেন হলো, এই আমাদের মেন, বললাম না মাছের মেন কাটা, এটা কেন হয়ে দাঁড়ালো, গাছের মূল কাণ্ডটা কেন এটা হয়ে দাঁড়ালো, তার মানে তুমি বুঝতে পারছো যে এখানটায় ইংরেজদেরও একটা সহমতি এখানে ছিল, ইংরেজদেরও একটা সহমতি ছিল। এবং তুমি জেনে অবাক হবা, যারা জানো না বা যারা জানো তারা জানবা, কংগ্রেসটা যে এস্টাবলিশড হয়েছিল সেটা একটা ব্রিটিশের হাত ধরেই হয়েছিল। হ্যাঁ, একটা ব্রিটিশ গভর্নরের হাত ধরেই হয়েছিল, ঠিক আছে। তাহলে আমি কি বলতে চাইছি, 1885 সালে যে ব্যাকগ্রাউন্ড ছিল, আর এটা গেলে ইংরেজদের পয়েন্ট অফ ভিউতে, তাহলে স্যার ইংরেজদের পয়েন্ট অফ ভিউতে তুমি কি জানলা, মানে প্রথমে সেকেন্ড পয়েন্ট আমরা পড়ে ফেলেছি। 1885 সালে যে কংগ্রেস যে এস্টাবলিশ হবে, তো সেই 1885 সালের কংগ্রেস এস্টাবলিশ হওয়ার যে সেকেন্ড পয়েন্ট, সেটা ছিল, একটা ছিল ব্রিটিশদের পয়েন্ট অফ ভিউ, একটা ছিল কি ব্রিটিশ পয়েন্ট অফ ভিউ মানে কি, মানে ব্রিটিশরা ইচ্ছা করে ওকে সহমতি দিয়েছে যে আচ্ছা যা 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 কর 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 করে নে। এই ব্রিটিশদের যে সহমতি ছিল, এই সহমতিটাকে সেফটি ভালভ থিওরি বলা হয়। সেফটি ভালভ থিওরি এটা কি জিনিস স্যার, যেরকম প্রেসার কুকারের ওপরে একটা নব থাকে, প্রেসার কুকারে কি হয়, হাই প্রেসার হাই টেম্পারেচার দিয়ে সেদ্ধ করা হয়, যখন হয় তখন সিটিটা বাজে, যেই সিটি বাজে তুমি বুঝতে পারো যে আচ্ছা প্রেসার বেশি হয়ে, আমরা বলি না যে 3টা সিটি মারলে পরে ডাল হয়ে গেছে বা কিছু সেদ্ধ হয়ে গেছে। তাহলে 1825 সালে কংগ্রেসকে বলতে পারো যে ব্রিটিশ সরকারও একটু সহমতি দিয়েছিল, যে ঠিক আছে, একটু লিবারেল নীতি প্রয়োগ করেছিল, যে আচ্ছা কংগ্রেসটা হোক, তাতে সমস্যা নাই। তাহলে কি হবে, যে যখন হাই টেম্পারেচার বা হাই প্রেশার বা যখন কিছু একটা বিশাল কিছু হতে হবে, তার আগেই ওরা সিটি বাঁচতে, মানে ওর কাছে চলে আসবে। মানে কংগ্রেস কি করেছিল, কোনো কিছু না, মানছি না মানবো না অমুক কিছু একটা অ্যাপ্লিকেশন দিয়ে কোথায় যাবে, ব্রিটিশ সরকারের কাছে পাঠাবে, ডিএম এর কাছে। আমরা যাই না ডিএম অফিসের পাশে, দেখো না যে লোকজন ভিড় করে আসছে, ইয়ে করছে, তার মানে ওকে পিটিশন দেবে, এক কাগজের মধ্যে একটা লিখবে, টু দ্য এডিটর, টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা গভর্নর, এরকম করে লিখবে যে আমাদের হচ্ছে বাড়ির সামনে ড্রেনটা পরিষ্কার করা হোক। কথা বলা যাচ্ছে তো, বাড়ির সামনে ড্রেনটা পরিষ্কার হচ্ছে সেজন্য। তাহলে এবার তাহলে আগে থেকে ওরা জানতে পারবে যে আচ্ছা ড্রেন পরিষ্কার করার জন্য অত গুরুত্বপূর্ণ না। কথা বলা গেলে তো যদি হাইফাই কিছু হয়, তাহলে ওরা খবর পাবে এবং সেই হিসেবে টিউনিং করবে। তো একটা থিওরি হচ্ছে সেফটি ভালভ থিওরি, সেটা হচ্ছে কংগ্রেসের। আরেকটা কি হবে, আরেকটা যেটা ভারতীয়দের, যদি ইন্ডিয়ানসদের পয়েন্ট অফ ভিউ বলো, তো ইন্ডিয়ানসদের পয়েন্ট অফ ভিউতে কংগ্রেস এস্টাবলিশমেন্টটা ভালো হলো না খারাপ হলো, আমাকে বলো। গুরুত্বপূর্ণ না? মমতা ব্যানার্জিকে সিকিউরিটিটা দেওয়ার পেছনে মমতা ব্যানার্জির জন্য ভালো হলো না খারাপ হলো? অবশ্যই ভালো হলো। এখনকার পরিপ্রেক্ষিতে রাস্তায় গেলে কে কাকে মেরে দিচ্ছে কোনো গ্যারান্টি নাই, আগে প্রাণ আসে তো সব আসে। সে তলে তলে খবর দিবে, তো আমিও তলে তলে অন্যভাবে কথা বলবো, ওদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবো না, ঠিক আছে। তো 1825 কংগ্রেস যদি এস্টাবলিশ হয়, তাহলে ভারতীয়দের জন্য তো ভালোই হবে, কেন এতদিন পর্যন্ত ইংরেজদের কাছে সরাসরি কোনো কথা পৌঁছাতেই পারছিল না।
ইংরেজরা দামাই দিচ্ছিল, চাপাই দিচ্ছিল। এখন ইংরেজরা বলল যে ঠিক আছে, কংগ্রেসকে আমরা রেজিস্টার্ড অর্গানাইজেশন করে দিলাম, তোমাদের যদি কোনো কিছু জানানোর থাকে, বলার থাকে, তোমরা ভালো ভদ্রভাবে এসে আমাদেরকে জানাও, আমরা তোমাদের দাবি দাবা মানার চেষ্টা করব। ঠিক আছে, সেটা কোনোদিনও করবে না, পড়তে থাকবা দেখবা সেটা কোনোদিনও করতে পারবে না, করবে না। ঠিক আছে, কিন্তু এটা বললো, তাহলে এটা ইন্ডিয়ানদের জন্য একটা ভালো একটা ইয়ে হলো। ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় হচ্ছে, বাংলায় একটা টার্ম আছে, এটাকে তড়িৎ চালক পদ্ধতিও বলা হয়, তড়িৎ চালক থিওরি বলা হয়, তড়িৎ চালক থিওরি। সেটা কাদের রেসপেক্টে? ইন্ডিয়ানদের, মানে ইন্ডিয়ানদের জন্য এটা ভালো হলো। তড়িৎ চালক মানে যেরকম বিদ্যুতের মধ্যে একটা একটা তো ওয়ে পাওয়া গেল, কথা বোঝা যাচ্ছে? তো এই হলো কংগ্রেস এস্টাবলিশড হওয়ার পেছনের ব্যাকগ্রাউন্ড। তো তোমাকে যদি কেউ বলে যে কংগ্রেসের আগে কি কোনো দল ছিল না, তো যদি দল থাকে তাহলে কংগ্রেস এত কেন হলো? হ্যাঁ, এটা একটা আরেকটা বিষয়। তো স্যার কংগ্রেসই কেন হলো? পুরা সার্বজনীন সভায় একটু আগে লিখলেন, আরও অন্যান্য সভা, এটা এটা কেন হয়েছিল? আচ্ছা আমি তোমাকে, আরে দিল্লিতে একটা দল হয়েছিল না, ওই যে কেজরিওয়ালের, কী যেন নাম ছিল দলটার, ভুলে আছি, কী যেন নাম, কি পার্টি, বলো বলো, স্যার আম জনতা পার্টি না, আম আদমি আম আদমি পার্টি, হ্যাঁ হ্যাঁ আম আদমি পার্টি এখন তো গেছে ভোগে। যাই হোক, তো আম আদমি পার্টি যখন প্রথম আসলো, তখন আম আদমি কিন্তু পপুলার হয়েছিল, কিন্তু দিল্লিতে জিতেও গেল। তো আম আদমি পার্টিটা দিল্লিতে তো জিতলো, হ্যাঁ ভালো কথা, খুবই ভালো কথা, সর্বভারতীয় হতে পারলো না কেন? তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস হচ্ছে পশ্চিমবঙ্গে আছে, এক দু জায়গায় আছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি সব জায়গায় আছে, কংগ্রেস সব জায়গায় আছে। হ্যাঁ, আমি কথা বোঝাতে হচ্ছে, আমাদের ওইটুকু জায়গার মধ্যেই কেন সীমাবদ্ধ থেকে গেল? দিল্লির মধ্যে কেন সীমাবদ্ধ থেকে গেল? বাইরে কেন আসলো না? দেখি তো কেমন বুঝতে পারো, বলো তো দেখি। আমি কিন্তু প্রথমেই বলেছি, হিস্ট্রি ক্লাসটা চিরাচরিত ওরকম ক্লাস হবে না। হ্যাঁ, নোট দিচ্ছি, নোট তো আমি তোমাকে প্রিন্ট করেই দিতে পারবো, পড়বা তো, না নোট লেখালেখির কোনো সিন নাই। তোমাকে বুঝতে হবে, কনসেপ্ট বিল্ড করতে হবে, একটুখানি পড়ো, তাহলে দেখো হ্যাঁ তোমার কাছে একদম কাপ অফ কেক মনে হবে। হ্যাঁ বলো, কেন, কে কে দেখি বলো, বলতে হবে, ইন্টারেক্ট করতে হবে, কেন আম আদমি পার্টিটা ওইটুকু যার মধ্যে সীমাবদ্ধ থেকে গেল? কি মনে হয় তোমাদের? বলো, কেউ একজন বলো, মেয়েদের মধ্যে থেকে কেউ একজন বলো। হ্যাঁ, কি বললা? স্যার সব জায়গায় ঠিকঠাক স্প্রেড হয়নি, সব জায়গায় এরকম ওদের লোক ছিল না, এরকম একটা কিছু ব্যাপার প্রত্যেকটা স্টেটে। আচ্ছা, সব জায়গায় স্প্রেড হয়নি, আচ্ছা এটা আর কেউ কিছু বলবা? সব জায়গায় কোন জিনিসটা স্প্রেড হবে শিবাংশু? মনে করো, আমি একটা কথা বলি, হ্যাঁ আমি বলছি তোমাকে, তোমার তোমার বাড়িটা কোন জায়গায়? বালুরঘাটে না কোথায় বলো তো? আমার হিলিতে স্যার। হিলিতে, আচ্ছা খুব ভালো কথা। তো হিলিতে তোমার বাড়ি, হিলিতে হচ্ছে ওই যে 14 হাত কালীর পূজা হয় না, ওখানে গেছিলাম, তো পূজা হয়। তুমি কি করলা? তুমি হচ্ছে হিলিতে তুমি তোমার যে 14 হাতের মন্দির আছে, বা তোমার হিলির আম আদমি পার্টি করতে, আম আদমি পার্টি কি করছিল বলো তো? বা হিলি, তুমি যখন হিলির নেতা হচ্ছ, হিলি তোমার শুধু কাজকর্ম হচ্ছে কি বলো তো? তুমি এমন একটা কাজ করছো, তুমি তোমার বাড়ির চারিদিকটা বা হিলি দারুণ সে পরিষ্কার করছো, হিলির ড্রেন পরিষ্কার রাখছো, হিলির বাতি জ্বালাচ্ছ, সব কিছু করতেছো। হিলিতে ছেলেমেয়েরা ভালো মতো পড়াশোনা করছে না, সেটা ভালো কাজ করছো, কিন্তু সেটার তোমার ইন্টারেস্টটা শুধু হিলিকে নিয়েই আছে। তোমার ইন্টারেস্টটা বালুরঘাট নিয়ে নাই, তোমার ইন্টারেস্ট গঙ্গারামপুর নিয়ে নাই, তোমার ইন্টারেস্ট এটা, তোমার ইন্টারেস্ট আছে যে হিলিতে একটা পলিটেকনিক কলেজ ভালো হচ্ছে কি হচ্ছে না আমি দেখবো, হিলিতে ইঞ্জিনিয়ারিং কলেজ বসাচ্ছে কি দেখবো, কিন্তু তোমার ইন্টারেস্টটা তোমার বালুরঘাটে হচ্ছে কিনা, গঙ্গারামপুরে হচ্ছে না, কাকলিয়াগঞ্জে হচ্ছে কিনা, ইনফ্যাক্ট তোমার এটা মহারাষ্ট্রে হচ্ছে কিনা, তোমারটা বোঝা যাচ্ছে। তোমার যখন ইন্টারেস্টটা তোমার বাড়ির মধ্যে সীমাবদ্ধ, তাই তুমি তো বাইরে পপুলার হবা না ভাই, কথা বোঝাতে পারছো? বা তোমার ক্ষমতা নাই বাইরেরগুলোকে চিন্তা ভাবনা করার, যেটা বিজেপি বা অন্যান্য সংস্থাগুলোর, মানে এমন একটা ইন্টারেস্ট, মানে ব্রিটিশদের নিয়ে ইন্টারেস্ট, মানে আদার যে কংগ্রেসের আগের যে সমস্ত পার্টিগুলো ছিল, এদের ইন্টারেস্টটা কেমন ছিল জানো? এদের ইন্টারেস্টটা ছিল, মনে করো কোনো একটা জায়গায় কৃষকদের ওপরে খুব অত্যাচার হয়েছে, নীলকর চাষিদের, নীলকর চাষিদের মানে ওই যে নীলকর নেওয়া দিয়ে হয়েছিল।
তো নীলকর চাষিদের নীলকর নেওয়া হয়েছিল, ভালো কথা, কথা বলছো, নীল 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 নীলের ওপরে কর, তো নীলের ওপরে কর নিয়েছে, তো তোমার নীলের হয়েছে, কিন্তু দেখা যায় তুমি নীল চাষ করার জন্য বাধ্য করা হয়েছিল। বাধ্য করা হয়েছিল, তো কিন্তু দেখা গেলো যে কোনো একটা আছে যারা আম গাছ লাগায়, তো তোমার প্রতিবাদ আন্দোলন সব কিছু নীল চাষিদের জন্য হয়েছে, যারা আম গাছ লাগাচ্ছে তাদের জন্য হয়তো কিছু একটা সমস্যা, সেটা নিয়ে তো তোমার হয়নি। তার মানে তোমাকে সর্বভারতীয় দল করতে গেলে তোমাকে সর্বভারতীয় চিন্তা করতে হবে। আর সর্বভারতীয় চিন্তা সেই সময় কোন চিন্তা ছিল? সর্বভারতীয় চিন্তা ড্রেন পরিষ্কার করা সর্বভারতীয় চিন্তা ছিল। তোমার বাড়িতে লাইট জ্বলছে কিনা সেটা ছিল ফার্স্ট প্রথমে কি, যে স্বাধীনতা, হ্যাঁ স্বাধীনতা ছিল। তো আদার্স যে সমস্ত দল ছিল, কংগ্রেসের আগের যে দলগুলো ছিল, সেগুলা না তাদের খুঁটিনাটি, হ্যাঁ মানে তোমার পাড়াতে গরু দুধ দিচ্ছে না, কম দুধ দিচ্ছে, সেটা নিয়ে তোমার সমস্যায় তুমি মোড়ে পাগল হয়ে গেছো, ঠিক আছে? তোমার প্রেমিকা তোমাকে মেসেজ করছে না, সেটা নিয়ে তোমার সমস্যা, ঠিক আছে? এগুলা সমস্যা নিয়ে তোমার সমস্যা ছিল, ঠিক আছে? তো এইটা কংগ্রেস একমাত্র দল ছিল যারা হচ্ছে তাদের লোকাল সমস্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বভারতীয় যে সর্বভারতীয় সমস্যাটা নিয়ে তারা দাবি দাবাতো, তাদের দলটাই গঠন করা হয়েছিল এভাবে যে আমরা সর্বভারতীয় চিন্তা নিয়ে আমরা কাজ করব। সেই জন্য কংগ্রেস তখন পপুলার হয়েছিল, আর কংগ্রেসকে ব্রিটিশরাও করেছিল। কথা বুঝতে পারলা? অ্যান্ড আফটার কংগ্রেস, এটা ছিল বিফোর কংগ্রেস, আফটার কংগ্রেস তোমার কি হবে? আফটার কংগ্রেস এবার আরও অনেক কিছু হবে, আরও অনেক, তার মানে এটা না যে কংগ্রেসের পর আর অন্য কোনো দল হয়নি, আরও অন্যান্য অনেক দল হবে, কিন্তু কংগ্রেসই সব থেকে বেশি পপুলার হবে আর কি। কথা বোঝা গেল? ঠিক আছে, তো এই গেল কংগ্রেসের ব্যাকগ্রাউন্ড। এবার আমরা নোটসের উপর একটু ফোকাস কর, নোটসটা চলে আসো। তো কংগ্রেস, এই যে এইটা হচ্ছে তোমাদের যারা পড়ে এসেছো, এই নোটসটা আছে, এই নোটসটার এর উপরে তুমি 1 নাম্বার নাম দিবা, এটা তোমার ফার্স্ট, যেভাবে নাম্বারিং করতে বলবো সেভাবে নাম্বারিং করবো। আমার কাছে ভাই কিছু করার নাই, আমার ডিজিটাল বোর্ড আমার কাছে নাই, হ্যাঁ যা আছে এটাই আছে, দেখো পড়ো, চেষ্টা করছি কতটা কি করা যাচ্ছে, হ্যাঁ বোর্ড আছে আর পেন আছে, ওইটা দিয়ে যা করার করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, তো চলো, তো এই যে কংগ্রেসের এটা আসছে, হ্যাঁ তো তোমরা নোটসটাকে সামনে রাখবা, আমার স্ক্রিনে শুধু আমি কিছু লিখবো সেটা দেখবা, নোটসটাকে সামনে রাখবা। তো কংগ্রেসের যে বসলো, কংগ্রেসের যে ভারতীয় জাতীয় কংগ্রেস, দেখো লেখা, এই যে নোটটাতে আসো, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নতুন যুগের সূচনা করে। কেন নতুন যুগের সূচনা করে? এতক্ষণ যে বোঝালাম, কে উত্তর দিতে পারবে বলো? কেন এই লাইনটার মানে বলো, প্রত্যেকটা লাইনের মানে বোঝাতে হবে আমাকে। কেন কংগ্রেসকে নতুন যুগের সূচনা কেন বলা হচ্ছে? স্যার এখানে ভারতের সব ধরনের লোক, সব ছোট বড় সব জায়গা থেকে তখন একটা মিডিয়াম তৈরি হলো যার থ্রুতে লোক তার কথা সেখানে পৌঁছাতে পারবে, এরকম একটা ব্যাপার। গুড, যেটা হচ্ছে যে ব্রিটিশ সরকার বললো না যে তুমি আমাদের কাছে একটা কানেকশন তৈরি হলো, এটা সেকেন্ড পয়েন্ট হচ্ছে। ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে সেন্ট্রাল, মানে সর্বভারতীয়, মানে শুধুমাত্র সর্বভারতীয় চিন্তা ভাবনা করবে, সর্বভারতীয়, যে তোমাদের মিমসে থাকে না সর্বভারতীয়, লোকাল ক্রস এরকম থাকে না, তোমরা কি সব বানাও দেখি এখন, তো এটা লোকাল শুধু না, সর্বভারতীয় চিন্তা ভাবনা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এটা হচ্ছে ইংরেজদের সাথে ব্রিটিশ চ্যানেল তৈরি হলো, মানে ব্রিটিশদের সাথে কানেকশানের একটা মিডিয়াম, চ্যানেল না, ব্রিটিশদের সাথে কানেকশন মিডিয়াম তৈরি হলো, যে ব্রিটিশদের কাছে ওদের কথাবার্তা পৌঁছাতে পারবে। ব্রিটিশ শুনবে কি শুনবে না সেটা তো পরের কথা, বলে না আমার না কথাটাই শুনলো না, আমার সাথে কি হয়েছে আপনি তো শুনবেন, আমার তো কথাই শুনলেন না, তারপরে কি হবে না আপনি শুনবেন তো, ঠিক আছে? তো তার আগে কথাই শোনা হতো না, এখন কথাটা শুনবে, তারপরেও তোমার কথা মানবে না সেটা পরের কথা, ঠিক আছে? তো এই তোমার ইয়ে ছিল, সেই জন্য বলা হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। নোটসের দিকে তাকাও, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, হ্যাঁ আন্দোলনের এক নতুন যুগের সূচনা করে 1885 খ্রিস্টাব্দের কত সালে এটা চালু হলো? 1885 খ্রিস্টাব্দের টাইম তো লেখাই আছে, কত সালে? 28শে ডিসেম্বর, এই ডেটটা মনে রাখতে হবে, 28 ডিসেম্বর। বেসিক্যালি বছরের শেষ সপ্তাহের শেষ রবিবার, 28 ডিসেম্বরের কয়েকদিন পরে দেখো জানুয়ারি মাস পড়বে। কংগ্রেসের যে অধিবেশন হতো, সর্বভারতীয় যে অধিবেশন হতো, সেটা কি হতো, কোথায় হতো?
প্রত্যেক বছর শেষ মাসের ডিসেম্বর মাসের শেষ রবিবারে হতো, ঠিক আছে, শেষ সপ্তাহে হতো, শেষ রবিবারে হতো 28শে ডিসেম্বর। 28শে ডিসেম্বরই হবে এরকম ব্যাপার না, পরের ইয়েতে ক্যালেন্ডারের ম্যাথ করবা তোমরা, তো অন্য ডেটও হতে পারে, ঠিক আছে। 28শে ডিসেম্বর কে করেছিল দেখো লেখা আছে নোটসে, এ ও হিউম। কে করেছিল? এ ও হিউম, HUME, এ ও হিউম নামক, যার গোটা নাম হচ্ছে অ্যালান অক্টাভিয়াম হিউম, রিটায়ার্ড ব্রিটিশ ICS অফিসার ছিলেন। কে ছিলেন? রিটায়ার্ড ব্রিটিশ ICS, একটু স্লো হয়ে যাবা, ICS অফিসার ছিলেন। পরীক্ষায় প্রশ্ন আসে যে কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল? 1885 সাল মনে রাখলে হবে না, 28 ডিসেম্বর মনে রাখতে হবে। মনে রাখতে হবে বলেছি, কিন্তু এখন পড়ার সময় তোমাকে তারিখ মারিখ কিচ্ছু মনে রাখতে হবে না, তারিখ তোমার অটোমেটিক মনে হবে। কে কার আন্ডারে হয়েছিল? এ ও হিউমের ইয়েতে হয়েছিল। এই যে এ ও একটা ব্রিটিশ লোক ছিল না, আমি তোমাকে ব্যাকগ্রাউন্ডে বললাম না যে ইংরেজরাই ওকে বলে আছে চলেন। তোমারও মনে হবে কি বলতো যে ইংরেজরা ভালোই আছে রে, আগেকার মতো আর ইংরেজ নাই, বুঝলি, ইংরেজরা এখন ভালো হয়েছে অনেক আগের থেকে, আমাদের কথাও ভাবে, আমাদের কথাও চিন্তা করে। তুমি কি আর বুঝবা যে কি করতেছে? তোমার মাথার উপরে একটা, তোমার বডিতে একটা চিপ লাগায় বসায় দিল, তোমার বাড়িতে একটা CCTV ক্যামেরা লাগাই দিল, লাগাই দিয়ে বললো যে শোন সিটা লাগালাম কেন, তাহলে তোর বাড়িতে যদি কেউ মারামারি করতে আসে আমি চট করে দেখে নেবো, আর সঙ্গে সঙ্গে তোকে না সাহায্য করতে চলে আসবো, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে কি বলতো, সাহায্য তো করছো হয়তো টুকিটাকি, হ্যাঁ, ওই ম্যানে মুড়ে চলে গেল, তারপর আসবে তো, ও হো আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি কি হচ্ছে, হ্যাঁ, এটাও করতে পারে। হ্যাঁ, আর কি তুমি ভিতরে কার সাথে মিশতেছো দেখতেছো, সেটা হতে পারে। তো এ ও হিউম্যান আন্ডারে, হ্যাঁ, আইসি অফিসার, এবং ইনি ছিলেন একজন পক্ষী বিজ্ঞানী ছিলেন। কি বিজ্ঞানী ছিলেন? পক্ষী বিজ্ঞানী, এটাও আসে। এ ও হিউম কে ছিলেন? পক্ষী বিজ্ঞানী। ভাবো তুমি, ICS অফিসারও ছিল, আর স্পেশাল ওর একটা তোমাদের পড়াশোনা করতেই হালত খারাপ, পড়াশোনাও করতেছে, গান বাজনাও অনেকে করে দেখবে, আর পক্ষী বিজ্ঞানী ছিল। ওর স্পেশাল ওর ইন্টারেস্ট ছিল পাখিদের ওপরে। আর কোথায় হয়েছিল? বোম্বাইয়ের গোকুল দাস কলেজে, গোকুল দাস তেজপাল কলেজে। কোথায় হয়েছিল? বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে। ভারতীয় গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ ছিল, এটা একটা গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে প্রতিষ্ঠা করেছিল। তাহলে ব্যাকগ্রাউন্ডটা তোমার মাথায় থাকবে। তাহলে কংগ্রেসের প্রতিষ্ঠা নিয়ে যেদিনকার ফিতা কাটা হলো, উদ্বোধনটা কেমন হয়েছিল বলো? কংগ্রেস কত সালে হয়েছিল? 1885 সালে। স্পিকার না অন করলেও হবে, মনে মনে আমার সাথে একটু লিপসিং করবা। 1885 সালের 28শে ডিসেম্বর এ ও হিউমের, এই 28শে ডিসেম্বর বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে ও হচ্ছে প্রতিষ্ঠা করা হয়েছিল, ঠিক আছে। যদিও এটা তুমি জানবা যে প্রথমে না কংগ্রেসের যে অধিবেশনটা হয়েছিল সেটা না পুনেতে হওয়ার কথা ছিল। কোথায় হওয়ার কথা ছিল? পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি, কারণ সেই সময় 1885 সালে পুনেতে খুব প্লেগের তাণ্ডব ছিল, প্লেগ হয়েছিল। সেই প্লেগ হওয়ার জন্য, ওই প্লেগের জন্য, ছোঁয়াচে রোগের জন্য প্লেগে তখন ওটা ক্যান্সেল হয়ে প্রথম অধিবেশনটাই বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল। কার তত্ত্বাবধানে হয়েছিল? এ ও হিউমের অনুকরণে হয়েছিল। এবার চলে আসো এই চার্টের মধ্যে, এই যে প্রথম অধিবেশন 1885 সালের 28 ডিসেম্বর, কোথায়, স্থান কোথায়? বোম্বের গোকুল দাস তেজপাল কলেজে। সভাপতি কে ছিলেন? এটা তো এ ও হিউম, ওনার তত্ত্বাবধানে হয়েছিল, কিন্তু এর সভাপতি ছিল, খুবই ইম্পর্টেন্ট, উমেশ চন্দ্র ব্যানার্জি। কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন। তুমি কিন্তু পুরো জিনিসটা কিন্তু বুঝবা ভাই, আমি কিন্তু আবার বলছি, যদি তুমি না বোঝো, তোমার মনে হবে স্যার তখন থেকে বকেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে, তুমি সব কথা শোনো, তুমি এটাকে, আমি বলছি তো হিস্ট্রির মতো এত পড়বোই না আমরা এটা কনসেপচুয়ালি পড়বো, গল্পের মতো করে পড়বো, যেভাবে ম্যাথ বোঝো না, বোঝো বিষয়টা,
কিচ্ছু মুখস্থ করতে হবে না, উমেশ চন্দ্র ব্যানার্জির আন্ডারে হয়েছিল। তাহলে তোমাকে যদি বলা হয় এখনই, তোমরা যদি কেউ কুইকলি যদি কেউ লিখতে পারো, যদি একদম আমারও ভালো লাগবে, যদি সবাইকে বলছি না, যদি কমেন্ট করতে পারো করবা, কেউ যদি অ্যান্সার দিতে পারবো দিবা, আর না হলে না বললে হবে, আমি কথা বলে বাড়া চলে যাব। তাহলে বলো কংগ্রেসের অধিবেশন প্রথম কত সালে হয়েছিল? প্রথম অধিবেশন হয়েছিল 1885 সালের 28 ডিসেম্বর। 28 ডিসেম্বর ছিল। কার তত্ত্বাবধানে হয়েছিল? দুটা লোকের নাম আছে, কার তত্ত্বাবধানে হয়েছিল? A.O. হিউম। কার তত্ত্বাবধানে হয়েছিল? A.O. হিউমের হ্যাঁ, শোনা যাচ্ছে না কিছু, কে যেন করছে না, নেহা মনে করছে নাকি। A.O. হিউম। তো A.O. হিউম করেছিল। আচ্ছা হ্যাঁ, তুমি যদি কমেন্ট করো না তাহলে তোমার লেখাও হয়ে যাবে, একবার তোমার মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, কোথায় হয়েছিল এটা? কোন কলেজে হয়েছিল? বোম্বে? কোন কলেজ হলো? বোম্বে স্যার বোম্বে গোকুলদাস তেজপাল কলেজ। দেশপাল কলেজে হয়েছিল। বোম্বে গোকুলদাস তেজপাল কলেজ সংস্কৃত হয়েছিল। কোথায় হওয়ার কথা ছিল? পুনেতে কিন্তু হলো না কেন? প্লেগের জন্য হলো না। এবার তুমি যখন একটা এস্টাবলিশমেন্ট করছো, ফিদা করছো, তো একটা সভাপতি তো লাগবে ভাই। ফার্স্ট সভাপতি কে ছিল? উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন তোমার ফার্স্ট। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা তোমার লিখে যদি রাখো তো লিখে রাখতে পারো। খুব ভালো এফেক্টিভ হয় যদি তুমি ক্লাসের সাথে সাথে তুমি যদি একটু নোট করো, ঘিচিমিচি করেও নোট করলে করো, তাহলে খুব সুন্দর হয়। হ্যাঁ, স্ক্রিনশট তো তুমি রাখবাই, তো স্ক্রিনশটও রাখতে পারো, পরে নোট সঙ্গে সঙ্গে নোট করতে পারো, পরেও করতে পারো, সঙ্গে সঙ্গে নোট করলে ভালো হয় আর কি। তো এটা আমি মুছে দিলাম। এই হলো আমাদের প্রথম অধিবেশন। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, প্রথম যখন তো কোনো একটা এস্টাবলিশমেন্ট হয়, প্রথম যখন অধিবেশন হয়, আজকের ডেটে ভারতীয় ক্রিকেট বোর্ড সবচেয়ে দামি বোর্ড, 1880 ওই যে 83 সালে যে কপিল দেবের সিনেমাটা বেরিয়েছিল, ওখানে দেখেছিলাম। তো আগে যখন প্রথম ক্রিকেট তো চালু করেছিল তো ইংল্যান্ড থেকে এসেছিল। কিন্তু তখনও কি ইন্ডিয়ান বোর্ডকে এত গুরুত্ব দেওয়া হতো? তোমরা যদি সিনেমাটা দেখে থাকো তুমি দেখবা যে ওই সময় যে এখন দেখো না যে হরভজন সিং স্টেডিয়াম, সচিন তেন্ডুলকার স্টেডিয়াম, এবং ক্রিকেটাররা পাস পায়, তখন পাসই দিত না, মানে এতই গুরুত্ব কম দিত। কথা বোঝা গেল? তো প্রথমেই কি এত গুরুত্ব হয়ে যাবে যে প্রথমবার মিটিং করলাম, এত লোক চলে আসলো, আরে সেই হয়ে গেল, লাইক কমেন্টের, যদিও তোমরা তো করে দিছো এখন ককরোচ জনতা পার্টিকে ওরকম। হ্যাঁ, তো যা কিছু করার নাই, তো যাকে দেখা যায়। তো প্রথমেই কি ওরকম হবে? তো প্রথম তো ওরকম হয়নি। প্রথম যে অধিবেশনটা হয়েছিল সেখানে 72, এখানে কিছু স্পেশাল আরও কিছু দিয়েছি, পড়বা এগুলা। হ্যাঁ, পড়ুন, আমি একবার একটু বলে দিচ্ছি। 72 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নিয়েছিলেন, 72 জন স্পেশাল লোক, মানে সবাই না, জনসাধারণের জন্য। তুমি জানবা যে কংগ্রেসের পপুলারিটি হাইফাই হয়েছিল কখন জানো? আফটার 1914। কেন জানো? কেউ বলতে পারবে সেই সময় কে এসেছিল? আমাদের থালাপতি, মানে হচ্ছে গান্ধীজি, মহাত্মা গান্ধীজি। আর মহাত্মা গান্ধীজি আসার পর কেন এটা এত পপুলার হয়েছিল, তার পিছনে কারণ হচ্ছে, তারপরে কেন মহাত্মা গান্ধী, না তুমি না দেখো মহাত্মা গান্ধীর ড্রেস দেখবা, সেগুলো নিয়ে যখন কথা বলবো তখন বলবো যে সাধারণভাবে একটা ধুতি, একটা পরে চলে যাচ্ছে, খালি পায়ে যাচ্ছে বা খড়ম পরে যাচ্ছে, লোকের সাথে কথা বলছে। আর তার আগে নেতার কনসেপ্ট নাকি কোট প্যান্ট পরে সেগুলা যাচ্ছে, তো সাধারণ লোকের সাথে না কানেকশন তৈরি হচ্ছিল না। এবং সেটা তুমি এখানেও দেখতে পারবা। আর সাধারণ লোকের সাথে কানেকশন তৈরি হবে কি? ব্রিটিশদের অত্যাচার, কামাই ধামাই। আজকে স্বাধীনতার পরেও বলে চাকরি নিয়ে সমস্যা, মানে কামাই ধামাই নাই। তখন কি কামাই ধামাই ছিল? খাওয়া দাওয়া ঢুকছে না, তাহলে মানুষ কি দেশের কথা চিন্তা করবে না নিজের পেটের ভাতের কথা চিন্তা করবে? তো সেই জন্য প্রথম এত ছিল না। কতজন লোক ছিল? 72 জন বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেছিল, যার মধ্যে নো ওমেন ডেলিগেটস অ্যান্ড অনলি 2 মুসলিম ছিল। মাত্র 2 জন মুসলিম ছিল, অংশগ্রহণ করেছিল, আর 72 জন ছিল, আর কোনো ওমেন ছিল না। সুরেন্দ্রনাথ ব্যানার্জি এই অধিবেশনে অংশগ্রহণ করেননি। ভেরি 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 ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এর মধ্যে নো পার্টিসিপেশন। অ্যাবাউট, এখানে আমি লিখছি যে ফার্স্ট কংগ্রেস অধিবেশন নিয়ে কী হয়েছিল তোমাকে যদি একটু মনে রাখার জন্য আমি একটু বলি, শুধু গল্পের মতো করে মনে রাখো। কতজন ছিল স্যার? 72 জন পার্টিসিপেট করেছিল।
তার মধ্যে হ্যাঁ ওমেন ছিল না স্যার, নো ওমেন, আর নো ওমেন, আর মুসলিম ছিল দুজন, আর লেখা দরকার নেই অত, ঠিক আছে। আর এর মধ্যে যেটা ছিল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি পার্টিসিপেট করেনি, এর নাম মনে রাখতে হবে, মনে করে দাও। এর মধ্যে ধরো নাম আসলো যে হিমাংশুও পার্টিসিপেট করেনি, হিমাংশু পার্টিসিপেট করছে, এই জন্য হিমাংশু গুরুত্বপূর্ণ ছিল না সেই সময়। আজকে যদি এখন হিমাংশু পড়াশোনা করে যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে যায়, তখন যদি পার্টিসিপেট না হয়, তখন ওটা গুরুত্বপূর্ণ, তখন ওর নাম মুখস্থ রাখতে হবে। তার মানে সুরেন্দ্রনাথ ব্যানার্জি স্পেশাল লোক ছিল, তা ওনার সম্পর্কেও আমরা পড়বো, হ্যাঁ ওনার সম্পর্কেও পড়বো আমরা। হ্যাঁ, তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি পার্টিসিপেট কী কারণে করেনি আমি তোমাকে বলছি, কেননা সুরেন্দ্রনাথ ব্যানার্জির তখন অন্য একটা দল ছিল, ঠিক আছে, অন্য একটা দল ছিল, সেই দলেরও কাজভার সামলাচ্ছিলেন, জন্য এটাতে পার্টিসিপেট। তো এখানে পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম অধিবেশনে কে পার্টিসিপেট করেনি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। আর কে দাদাভাই নৌরোজির পরামর্শ অনুযায়ী কার না পরামর্শ অনুযায়ী নামকরণ কে করেছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসির নামকরণ দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি এই লোকটার নাম তুমি মনে, এরা খুবই খুবই ভালো লোক ছিলেন, এই লোককে সবাই ভালোবাসতো, খুব পছন্দের। মানে দেখবা যারা বালুরঘাট হাই স্কুলে যদি কেউ পড়ে, মানে হাই স্কুলে আমি আমার কথা বলছি, তোমাদেরও না স্কুলে না অনেক টিচার মাস্টার দিদিমণি থাকতেই পারে, ছিলেন। আমাদের সময় না একজন টিচার ছিলেন, জয়ব্রত স্যার, ভূগোলের টিচার ছিলেন। স্কুলে না দেখবা কোনো টিচারকে তোমার ভালো লাগবে না, যে এই টিচারটা না মারে আমার সাথে খুব বাজে ব্যবহার করে, আমার মার্কস হলে ভালো লাগে না। কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে না। কিন্তু কোনো একজন এবং এরকম পার্সোনালিটি খুব কম থাকে, এমন একজন যাকে না সবার ভালো লাগে, সবার ভালো লাগে, তিনি ছিলেন হচ্ছে দাদাভাই নৌরোজি। যে মদ খেত তারও ভালো লাগবে, যে পূজা করে তারও ভালো লাগবে, যে মস্তানি মারে সেও একে রেসপেক্ট করবে, আর যে ভালো মানুষ সেও রেসপেক্ট করবে। দাদাভাই নৌরোজির পার্সোনালিটিটা এমন পার্সোনালিটি ছিল। তার নাম করে বয়োজ্যেষ্ঠ ছিলেন, তার অনুকরণে তার পরামর্শ অনুযায়ী আইএনসির নামকরণ করা হয়েছিল, ঠিক আছে। আর তার মধ্যে এবার যখন তুমি দলটা গঠন করলা তুমি, তো দলটা গঠন করার পেছনে কী কী কারণ ছিল বলো, কী কারণ হবে? ওই যে 9টা কারণ ছিল, 9টা কারণ মনে রাখতে হবে না। শাসন ব্যবস্থার ত্রুটি, সেই সময় তার আগে কিছু ত্রুটি ছিল, সেটা আইন সবার করতে হবে, মিলিটারি এক্সপেন্ডিচার কমাতে হবে। সেই সময় কয়েকটা পয়েন্ট দিয়েছি, এইগুলো নিয়ে আমি বিশদ আলোচনা করব, নাহলে আমি আগাতে পারবো না। আমি ধীরে ধীরে বলবো, তুমি এখানে 4টা পয়েন্ট দিয়েছে, মানে পয়েন্টটা অত গুরুত্বপূর্ণ না, কিন্তু ধীরে ধীরে পড়াতে যখন 1947 সাল বা 1920 সালে যাব, তখন দেখবা কি অটোমেটিক তোমার এই পড়া মুখস্থ হয়ে যাবে। 1885-তে হয়েছিল স্যার আমার ফার্স্ট অধিবেশন। কোথায় হয়েছিল? বোম্বে। কোথায় হয়েছিল স্যার? বোম্বে। হ্যাঁ, এইবার চলে আসে পরবর্তী অধিবেশন 1886, চলে আসো নোটে। সেকেন্ড অধিবেশন মুখস্থ করতে হবে না, এই কারণে কেন তখনকার সব থেকে বেশি উল্লেখযোগ্য জায়গা ছিল কলকাতা। তাহলে এবার কলকাতাকে আর পিছায় থাকে, তাহলে এবার চলে আসবে কে? সেকেন্ড অধিবেশন কোথায় হবে? কলকাতায় কে ছিলেন? দাদাভাই নৌরোজি। এবার দেখো, আমার গল্পের মাধ্যমে তুমি এটাও বুঝে গেছো যে স্যার যে এতগুলো কথা বললো, যে লোকের নাম বললো, উমেশচন্দ্র ব্যানার্জি হলো ফার্স্ট, আর আমি বললাম না সুরেন্দ্রনাথ ব্যানার্জি পার্টিসিপেট করেনি, আর রেসপেক্টেড পার্সন কে ছিল? যতগুলো কথা শুনলাম এতক্ষণ, দাদাভাই নৌরোজি। তাহলে দেখো সেকেন্ড অধিবেশনে কিন্তু কে ছিলেন বলো তো? দাদাভাই নৌরোজি ছিলেন। তুমি নামটা দেখতে পাচ্ছ, দাদাভাই নৌরোজি। এবং তার রেসপেক্টেড কিছু লিখেছে, দেখো, দাদাভাই নৌরোজি ওয়াজ দ্য ফার্স্ট পার্সিয়ান প্রেসিডেন্ট। দাদাভাই নৌরোজি তো ছিলেন এই সময়, কে ছিলেন এই সময়? দাদা ভাই, এই তোমরা বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ স্যার। দাদাভাই নৌরোজি ছিলেন, অ্যান্ড দাদাভাই নৌরোজি ছিলেন হচ্ছে ফার্স্ট পার্সিয়ান। এটাও পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রথম যদি বলে, তো প্রথম বললে তো তোমার হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি, প্রথম বললে হয়ে যাবে উমেশচন্দ্র ব্যানার্জি। মাইন্ডেড, উমেশচন্দ্র, আচ্ছা ঠিক আছে থাক, পরে বলবো। উমেশচন্দ্র ব্যানার্জি। সেকেন্ড হলো দাদাভাই নৌরোজি। কিন্তু যদি বলে ফার্স্ট পার্সিয়ান কে ছিল, তাহলে তোমাকে বলতে হবে কিন্তু ফার্স্ট পার্সিয়ান, কিন্তু বলতে হবে দাদাভাই নৌরোজি। হ্যাঁ, থার্ড অধিবেশন এবার হচ্ছে, থার্ড অধিবেশনে আসবে হচ্ছে কোথায়? মাদ্রাজ। 1800 পর বছর হয়, প্রত্যেক বছরে হবে। হ্যাঁ, থার্ড অধিবেশন কোথায় হবে? মাদ্রাজে হবে।
মাদ্রাসে হয়, মাদ্রাসে হবে। মাদ্রাসে কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। কি নাম ছিল? বদরুদ্দিন তৈয়বজি, তৈয়বজি। ক্লিয়ার? বদরুদ্দিন তৈয়বজি। অ্যান্ড ইনি ছিলেন প্রথম মুসলিম, ফার্স্ট পার্সিয়ান ছিল। এটা হচ্ছে, এটা একটু ব্লু কালি দিয়ে লিখে দিই, এটা হচ্ছে ফার্স্ট পার্সিয়ান, আর এটা হচ্ছে ফার্স্ট মুসলিম, ফার্স্ট মুসলিম। ওকে, ফার্স্ট পার্সিয়ান, এটা হচ্ছে ফার্স্ট মুসলিম। তাহলে দেখো পরীক্ষায় তিনটা মাথা সেট করো। 1800 প্রথমটা বোম্বে, তারপরটা কলকাতা, তারপরটা আসলো মাদ্রাস। হ্যাঁ, উমেশ চন্দ্র ব্যানার্জি, দাদাভাই নৌরোজি সেকেন্ড, বাট পার্সিয়ানের দিক থেকে ফার্স্ট পার্সিয়ান। আচ্ছা, আর 18 মাদ্রাস হচ্ছে বদরুদ্দিন তৈয়বজি হচ্ছে থার্ড কিন্তু, হ্যাঁ থার্ড, কিন্তু মুসলিমের দিক থেকে যদি বলা হয় তাহলে হচ্ছে ফার্স্ট। যদিও এটুকু হলো, ফার্স্ট পেজটা আমার পড়া হলো, কিন্তু এই দাদাভাই নৌরোজির পাশে কিছু প্যারালাল কিছু জিনিস লেখা আছে, আমি ওটাও একটু তোমাদেরকে একটু ক্লিয়ার করছি, একটু পড়ো। দাদাভাই নৌরোজির পাশে যেটা লেখা আছে, এই জায়গাটা দেখো, লেখা আছে দাদাভাই নৌরোজি ওয়াজ দ্য ফার্স্ট পার্সিয়ান প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ওকে, দাদাভাই নৌরোজি মোট 3বার জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেন। কত সালে? 1886, 1893, 1886 তো প্রথমবার, তারপর আছে 1893, 1900। এখানে দিয়েছি, তুমি এই যখন পৃষ্ঠা উল্টে পড়বো ওখানে এগুলো আবার আছে। তাহলে এখানে দাদাভাই নৌরোজি পরীক্ষার প্রশ্ন, দাদাভাই নৌরোজি কয়বার হয়েছে? 1893, 1800, মুখস্থ রাখতে হবে না। হ্যাঁ, প্রথম জনসাধারণকে যোগদানের অনুমতি দেওয়া হয়। তার মানে এইখানটায় ফার্স্ট যে অধিবেশন ছিল, তুমি দেখলে না 72 জন পার্টিসিপেট করেছিল। ফার্স্টের মধ্যে কতজন পার্টিসিপেট করেছিল? 72 জন। অ্যান্ড ফার্স্ট টাইম সেকেন্ড যে হয়েছিল, এই সময় থেকে সাধারণ লোকজনকে বললো যে আসুন, আপনারাও আসুন, আপনাদের ইচ্ছা মতো আসুন, যে আসতে চান। তখন তো কেউ ভয় পাচ্ছিল 72 জনকে দেখে, আরে এখানে তো কোট প্যান্ট পরা লোক পার্টিসিপেট, সবাই কি পার্টিসিপেট করতে পারবে? হ্যাঁ, তো তুমি দেখলে কি বললা যে হ্যাঁ সবাই পার্টিসিপেট করতে পারবে, সেকেন্ড বার থেকে বলা হলো। আরও কি বলছে? ন্যাশনাল কনফারেন্স এই অধিবেশনে সর্বপ্রথম ব্রিটিশ শাসনের সমালোচনা করা, এই টুকিটাকি জিনিস আছে, ওগুলা পড়লে হয়ে যাবে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের থার্ড। এবার আমি চলে আসছি পরের পেজলটাও, এবার আছে ফোর্থ। সবটা পড়বো না, আমি এখনই জাম্প করব, এখন তো ভালো জিনিস আসা শুরু হলো। আর আমরা বললাম না মাছের মেন কাঁটাটা পড়ছি, তো সেই জন্য মেন কাঁটা মানে একটা পিলারের যে প্রথমে ফাউন্ডেশনটা যে অনেক গর্ত খুঁড়তে হয়, সেই জন্য তোমার মনে হতে পারে স্যার একটা পেজ এতক্ষণ ধরে পড়াচ্ছে। হ্যাঁ, একটা পেজ এতক্ষণ ধরে পড়াচ্ছি, কারণ হচ্ছে ফাউন্ডেশনটা যে হবে এক্ষুনি স্মুথ হয়ে যাবে। দেখো, তো এটা আমি মুছে দিচ্ছি, যদি স্ক্রিনশট নিতে চাও তো নিয়ে নাও, নিজেকে নিয়ে নাও। হ্যাঁ, ঠিক। এবার চলে আসো পরের পেজ ওলটাও তোমাদের জেরক্সের ওখান থেকে। তো যারা আজকেই আমাকে বলেছিল যে স্যার পড়ো বা কিছু, জেরক্সটা করা খুব জরুরি। হ্যাঁ, জেরক্স ছাড়া একটু মুশকিল হবে, জেরক্সটা করে রাখবা। এবার থার্ড, এটা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল। এবার চলে আসছি ফোর্থ হলো হচ্ছে কত? ফোর্থ অধিবেশন বলেছে। এবার একটু আমি কুইকলি চলে যাচ্ছি, আমি আর অত লিখছি না, কেন এখানে আছে ফোর্থ অধিবেশন। দেখো লেখা আছে এলাহাবাদে। ফোর্থ লিখেই দিই, চলো। ফোর্থ অধিবেশন হচ্ছে 1888। কোথায় হয়েছিল? আমার এলাহাবাদে হয়েছিল। ঠিক আছে। ফিফথ, এইখানটায় এলাহাবাদে যে হয়েছিল, কে ছিল এলাহাবাদে? জর্জ ইউল নামে ইংরেজ। তার মানে এটা হলো ফার্স্ট ইংরেজ, প্রথম ফার্স্ট ইংরেজ সভাপতি হয়েছিল। প্রথম চারটাতেই ভালো ফার্স্ট ইংরেজ সভাপতি হলো ফোর্থে 1888 সালে। হ্যাঁ, তারপরে হলো ফিফথ অধিবেশন হলো 1889, আবার বোম্বেতে, এগেন ব্যাক টু বোম্বে। প্রথমবার হয়েছিল বোম্বে। আর এখানে কি হয়েছিল? উইলিয়াম এটা হচ্ছে ইংরেজ, উইলিয়াম ওয়েডারবার্ন। আমি কিছু আমি কিছু দেখো মুখস্থ করার একটু পদ্ধতিও দেখাচ্ছি তোমাকে, দেখো ভালো করে, আমি গল্প শুনতে থাকো তুমি। তাহলে এবার এখানে 1888 সালে ফোর্থ টাইমে কে হলো? এলাহাবাদে হলো। কোথায়? জর্জ ইউল নামে ইংরেজ সভাপতি হলো। তাহলে এবার প্যারালাল পাশেরগুলো দেখো কি লিখেছে। প্রথম ইংরেজ সভাপতি হলেন লালা লাজপত রায়, এই অধিবেশনে অংশগ্রহণ করেছিলেন। স্যার সৈয়দ আহমেদ খান কংগ্রেসের বিরোধ করেন। আমরা এরপরে না মুসলিম লীগ পড়বো। মুসলিম লীগ যখন পড়বো, আমরা এরপরে যখন মুসলিম লীগ পড়বো তখন সৈয়দ আহমেদের খানের নাম পড়বো।
সৈয়দ আহমেদ খান যে মুসলিমদের ইয়ে করতেন, সেটা পড়বো, পরে বলছি। এবার চলে আসো 1889-এর পাশে বোম্বের উইলিয়াম ওয়েডার পাশে যে লেখা আছে, কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন উইলিয়াম ওয়েডারবার্ন, ও হিউমের বায়োগ্রাফি লিখেছিলেন। এই যে উইলিয়াম ওয়েডারবার্ন, ওই যে ও হিউম কে ছিল বলো তো? সবার প্রথমে পড়েছিল না, যার হাত ধরে শুরু হয়েছিল ও হিউমের বায়োগ্রাফি। হ্যাঁ, এও হেমের বায়োগ্রাফি কে লিখেছিলেন বলো তো? এও হেমের বায়োগ্রাফি লিখেছিলেন হচ্ছে উইলিয়াম ওয়েডারবার্ন। হ্যাঁ, আর এই দেখো প্রথমবার মহিলারা অংশগ্রহণ করেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা আমি এবার তোমাকে আমি মনে করাচ্ছি। দেখো, ইংরেজরা আসাতে, অনেকে বলে না ইংরেজরা আসাতে ভালো হয়েছে, কিছু কিছু তো ভালো হয়েছে আমাদের, হচ্ছে তোমার কি বলে ওটাকে, ইংরেজরা না আসলে আমাদের রেলপথ তৈরি হতো না, স্কুল কলেজ হতো না। ইংরেজরা আমাদের জন্য কিচ্ছু ভালো করেনি, 1%ও ভালো, 0.001%ও ভালো করেনি। ঠিক আছে, যা করছে নিজেদের জন্য করছে, সেটাতে যদি আমাদের ভালো হলো তো হলো, না হলো তো নাই। রেলপথ আমাদের জন্য করছিল, রেলপথ করছিল হচ্ছে ওরা নিজেদের যেন সুবিধা হয়, আদান প্রদান জিনিসপত্র করতে পারে সেই জন্য। এবার সেটা আমাদের জায়গায় আসে সেজন্য হয়েছে, আর কোনো কারণ না। ধীরে ধীরে আমি সব বলবো, সব জানতে পারবো তুমি। হ্যাঁ, এবার দেখো প্রথমবার মহিলারা আছে। হ্যাঁ, এবার তুমি যদি দেখো, ওই যে লাগান সিনেমা দেখো, আমাদের না সেই সময় পরাধীনতা তো আমাদের একটা বিশাল বড় একটা ইস্যু ছিল, বিশাল বড় একটা আমাদের হেডেকের কারণ ছিল। হ্যাঁ, আচ্ছা, পরাধীনতা ছাড়াও কি আর কোনো আমাদের একটা প্রবলেম ছিল সেই সময়কার? কেউ বলতে পারবে? পরাধীন ছাড়া আর কি কারণ ছিল, আর কি একটা 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 পয়েন্ট ছিল, হ্যাঁ, যেটা হচ্ছে খুবই মাথা ব্যথার কারণ ছিল, খুব সমস্যার কারণ ছিল? কেউ বলতে পারবে? মহিলাদের কি স্বাধীনতার ব্যাপারটা স্যার? না না, সেটা আছে, সে তো মহিলাদের তো যাকে ওটা বলছে না। বলো আর কিছু, একটু একটু আর একটু ডিপলি থিঙ্কিং করো। আমি তোমাকে বলতে গিয়ে আমি বলেছিলাম লাগান সিনেমার কথা বলেছিলাম, আমির খানের। ওই সিনেমার একটা ক্লু ভাবো তো কেউ। মানে ট্যাক্সের ব্যাপারটা স্যার? না, বলো। অস্পৃশ্যতা, অস্পৃশ্যতা ছিল। যে ছোট জাতির লোক, জাতিপাতি ছোট জাতির লোক যদি এটা মারাত্মক রোল প্লে করেছিল। এটার এগেনস্টেই তো বি আর আম্বেদকর হলো, যে ওই যে লাগান শোনা ছিল, ভালো বল করতে পারছে কিন্তু ওর ছোঁয়াচে ব্রাহ্মণরা তোমার যদি আরে মানুষকে মেরেও ফেলেছে। এটা মারাত্মক, মানে তোমার তোমার দেশ স্বাধীন হয়ে গেল, কিন্তু এটা যদি থেকেই যেত তাহলে আমার দেশের উন্নতি হতো না। কথা বোঝা গেল তো? তো সেই সময় একটা ছিল অস্পৃশ্যতা, কিন্তু এই অস্পৃশ্যতা, হ্যাঁ মহিলারা তো ছিলই, হ্যাঁ মহিলাদেরও হচ্ছে না, মহিলাদের তো এখনও এম্পাওয়ারমেন্ট হচ্ছে, ঠিকই আছে সব। তো অস্পৃশ্যতাটা ছিল। এইবার এই যে ইংরেজরা যেটা ছিল, ইংরেজরা অস্পৃশ্যতাটাকে অতটা মাখামাখি করতো না। কেন মাখামাখি করতো না? কেননা ওরা হচ্ছে বাড়িতে ধরো কাজের লোক রাখবে, বিভিন্ন কাজ, এই সমস্ত যারা এই অস্পৃশ্য লোকজন যারা একটুখানি কম মানে করতো তাদেরকে লাগাতো। হ্যাঁ, এবার ভাবো, তার মানে বুঝতে পারছো যে ইংরেজদের সময় থেকে ইংরেজরা যেখানে বেশি ইংরেজ আছে, একটা মিটিং আছে যেখানে বেশিরভাগ ইংরেজরা আছে, তাহলে তুমি এক্সপেক্ট করতে পারো যে ওখানে একটা সুইপার থাকতে পারে। হ্যাঁ, সে কাজ করছে, ধরো সে করছে, কি বলে, এঁঠো পরিষ্কার করছে, কিন্তু সে থাকতে পারে। কথা বোঝা যাচ্ছে তো? তো তার মানে ইংরেজরা যবে থেকে যেখানে যেখানে ঢুকলো, এই জিনিসগুলো একটু লিবারেল হতে শুরু করলো। তো ইংরেজরা যখন আসলো, উইলিয়াম ওয়েদারবার্ন মানে ওয়েদার চেঞ্জ হলো, উইলিয়াম ওয়েদার চেঞ্জ করে মহিলারা প্রথম এর মধ্যে প্রবেশ করলো। তুমি এইভাবে মনে রাখতে পারো, অন্য কিছু মনে আসে না যে মহিলারা কোন অধিবেশন থেকে মহিলারা প্রথম মানে এন্ট্রি মারলো হচ্ছে কিসে, কংগ্রেসে। তাহলে তোমাকে মনে রাখতে হবে এইভাবে, উইলিয়াম ওয়েডারবার্ন 5th বোম্বে থেকে। বোম্বে, আর বোম্বে তো আমাদের এখানকার সবচেয়ে এখন পপুলার, মানে যদি অ্যাডভান্স জায়গা হয়, আছে বোম্বে, ব্যাঙ্গালোর, কলকাতা যে মেট্রোপলিটন সিটি, বাট বোম্বে সবচেয়ে বেশি ওখানকার মেয়েরা তো এখন আরও বেশি, সব থেকে বেশি হাইফাই এম্পাওয়ারমেন্টের দিকে গেছে তুলনামূলকভাবে। তো এইভাবে তুমি মনে রাখতে পারো,
ঠিক আছে, তো উইলিয়াম ওয়েডারবার্ন আসলো, ওয়েদার চেঞ্জ করলো, আর তারপরে কি আসলো, মহিলারা অংশগ্রহণ করতে পারলো। এরপরে আছে পরপর দেখবা 1890 আছে তোমার কত, সিক্সথ অধিবেশন 1890। 1890 কে আছে, ফিরোজ শাহ মেহতা। 1890 এই মেরেছে রে, এই আমার ভাগ্নে চলে আসছে। কলকাতায় ফিরোজ শাহ মেহতা, ফিরোজ, বুনু একটু পরে, এখন না বেটা, তুমি যাও এখন। ফিরোজ শাহ মেহতা এই অধিবেশনে প্রথম, এই যে সিক্স অধিবেশনে কলকাতা, এই অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি অংশগ্রহণ করেছিলেন। এর সাথে রিলেটেড কি ছিল, নাম একটা ছিল কাদম্বিনী গাঙ্গুলি, কাদম্বিনী গাঙ্গুলি, গাঙ্গুলি না রে, হ্যাঁ, কাদম্বিনী গাঙ্গুলি ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছিল মহিলা, যিনি ছিলেন হচ্ছে প্রথম স্নাতক। তো এই যে ফিরোজ শাহ মেহতা আছে না, এই ফিরোজ শাহ মেহতা বা এই সিক্সথ যে অধিবেশন, এটা না গুরুত্বপূর্ণ এই নামটার জন্য। কেন মুখস্থ রাখবো এটা, এখানে এই চার্টের মধ্যে অনেক অধিবেশন আছে, সবগুলা মুখস্থ রাখতে হবে না। কেন মুখস্থ রাখবো আমি বলছি, কাদম্বিনী গাঙ্গুলির জন্য ফিরোজ শাহ নামটা মুখস্থ রাখতে হবে। পরীক্ষায় প্রশ্ন আছে যে কোন অধিবেশনে, হ্যাঁ, কোন অধিবেশনে কাদম্বিনী গাঙ্গুলি প্রথম স্নাতক হিসেবে যিনি ছিলেন বা ইয়েতে পার্টিসিপেট করেছিল, কত সালে, 1890 সালে। কোথায়, কলকাতায়। ফিরোজ শাহ মেহতা, তার সভাপতি কে ছিল, ফিরোজ শাহ মেহতা। ঠিক আছে, কবে থেকে কোন অধিবেশনে প্রথম মহিলা পার্টিসিপেট করেছিল, প্রথম মহিলা পার্টিসিপেশন কোথায় বল রে, উইলিয়াম ওয়েডারবার্ন ফিফথ অধিবেশনে। ফার্স্ট ইংরেজ কোথায়, জর্জ ইউল। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে তো, এরপরে তারপরে আমরা চলে আসছি 1890 পরে। দেখো আমরা এবার জাম্প মেরে দেবো 1896। 1896 ছিলেন হচ্ছে রহিমতুল্লাহ, এটাও কলকাতাতে হয়েছিল। এবার আর পরপর পড়তে হবে না, 1896 কে ছিলেন, রহিমতুল্লাহ সাহানি। রহিমতুল্লাহ সাহানির নামটা এই কারণে মুখস্থ রাখতে হবে, কারণ এইখানে এই অধিবেশনে প্রথম হয়েছিল হচ্ছে বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল। বন্দে মাতরম, যেটা এখন আবার আমাদের এখানে খুব পপুলার হয়ে গেল, সব কটা স্কুলে বন্দে মাতরম গানটা করতে বলেছে। বন্দে মাতরম গান করতে বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন বন্দে মাতরম। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে যে কোন অধিবেশনে বন্দে মাতরম গান প্রথম গাওয়া হয়, 1896 সালে হচ্ছে কলকাতা অধিবেশনে রহিমতুল্লাহ সাহানি ছিল ওখানকার হচ্ছে কি সভাপতি। তো এই কংগ্রেস আমরা আপাতত এইটুকুই পড়বো এখানে। এবার আমরা নতুন জিনিসে যাব, তো বাট নতুন জিনিসে যাওয়ার আগে আমরা একটু সাম আপ করি যে আমরা এখানে কি পড়েছি, একটুখানি সাম আপ করি। আমরা 1885 সালে কংগ্রেসের যে এস্টাবলিশমেন্ট হলো, কেন হলো তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমরা জেনেছি। আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে এখন আর কথা বলবো না, বাট যদি কুইকলি কথা বলি, দুটো থিওরি ছিল। একটা ছিল সেফটি ভালভ থিওরিটা কিসের জন্য, সেটা ইংরেজদের জন্য, ইংরেজদের ফায়দা হচ্ছিল। আর একটা ছিল তড়িৎ চালক পদ্ধতি, যেটা ইন্ডিয়ানসদের জন্য। তো 1885 সালে ফার্স্ট হলো প্রথম অধিবেশন হয়েছিল। প্রথম অধিবেশন কোথায় হয়েছিল বলো, আমার সাথে একটু সাম আপ করো, বলো, মুখে বলো, লিখতেও পারো, বলতে হবে না, লিখতে পারো, বা মনে বলো, আমার সাথে করো। বোম্বেতে হয়েছিল। বোম্বেতে কে করেছিল বোম্বেতে, কে ছিল সেখানকার সভাপতি, সেখানকার, আমি একই পেন দিয়ে লিখছি, আর পেন চেঞ্জ করছি না। বোম্বেতে প্রথম কে করেছিল উমেশ চন্দ্র ব্যানার্জি। মনে করার চেষ্টা করো, উমেশচন্দ্র ব্যানার্জি। 1886 কোথায় হয়েছিল, কলকাতা। স্যার 1886 কোথায় হয়েছিল, কলকাতাতে হয়েছিল। কে ছিলেন বলে দাও, ওই যে লোকটাকে সবাই ভালোবাসতো, সবাই সম্মান করতো, কে ছিল, দাদা ভাই নৌরোজি।
দাদা ভাই নৌরোজি, এনাদের সম্পর্কে পরে কথা বলছি আবার। 1887 তারপরে কোথায় হলো বলো, নেক্সট মেট্রোপলিটন কোনটা ইম্পর্টেন্ট, নেক্সট মেট্রোপলিটন কে? তারপরে হলো স্যার মাদ্রাজে, তারপরে হলো স্যার মাদ্রাজে হলো, এবং এইখানটায় আসলো হচ্ছে কি, কে আসলো? বদরুদ্দিন তৈয়বজি, বদরুদ্দিন তৈয়বজি, বদরুদ্দিন তৈয়বজি, ইনি ছিলেন হচ্ছে ফার্স্ট মুসলিম সভাপতি, আর দাদাভাই নওরোজি ছিলেন ফার্স্ট পার্সিয়ান সভাপতি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে চলে আসলো 1888 চলে আসলো কে, কোথায়? এবার আসলো ইংরেজদের ব্যাপার, এবার আসলো এটা এলাহাবাদ মনে রাখতে পারো এইভাবে, এলাহাবাদ গুরুত্বপূর্ণ, গ্রিনিচ মিন টাইম এখানে আছে, এলাহাবাদে গ্রিনিচ মিন টাইম যেটা আমরা ঘড়ি দেখি, ওটার সাথে কোরিলেট করবা। এলাহাবাদে কে ছিল? জর্জ ইউল। আচ্ছা, তারপরে আসলো 1889। আচ্ছা, আরেকটা জিনিস, যে জর্জ ইউল, আচ্ছা দেখি পরে ইয়ে করছি, জর্জ ইউল। আর তারপরে আসলো কোথায়? তারপরে আবার ব্যাক করে আসলো বোম্বে, বোম্বেতে, তারপর আবার ব্যাক করে আসলো বোম্বেতে কে হলো? উইলিয়াম ওয়েডারবার্ন। কে হলো? উইলিয়াম ওয়েডারবার্ন। এই যে ওয়েদারবার্ন আসলো, ওয়েদার চেঞ্জ হয়ে কি হলো? কে বলবে? একটু আমি পজ মারছি, তোমরা বলো, তারপর লিখবো। ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য কি হলো? প্রথম মহিলা জয়েন করলো। না, নামকরণ করলো প্রথম, আচ্ছা গুড, প্রথম মহিলারা অংশগ্রহণ করলো, ভেরি গুড, প্রথম মহিলারা অংশগ্রহণ করলো উইলিয়াম ওয়েডারবার্ন। আচ্ছা, উইলিয়াম ওয়েডারবার্ন যখন বলছি, উইলিয়াম ওয়েডারবার্ন আরেকটা কাজ করছিল, কি করছিল বলো? কার বায়োগ্রাফি লিখছিল? প্রথম যে ব্যক্তি ছিল, না যে হিউম, ওনার বায়োগ্রাফি উনি লিখেছিলেন, মনে পড়ছে কি? হ্যাঁ, পক্ষী বিশেষজ্ঞ ছিল। আচ্ছা, তারপরে 1889 পরে 1890তে আবার কলকাতাতে অধিবেশন হলো, এখানে ছিলেন হচ্ছে ফিরোজ শাহ মেহতার নামটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই সময় কে ছিল? প্রথম মহিলা আসলো, এবার মহিলা কি বলো, কে বলবে? কে? স্নাতক মহিলা, নাম ছিল কাদম্বিনী ছিল প্রথম মহিলা স্নাতক। মনে পড়ছে? এবার 1899 পরে আমরা একটা জাম্প মেরে দেবো 1896 যেটা ঘটনাটা আছে সেটাও কলকাতার কথাই বলা আছে, বাট এটার নাম পরে লিখবো। বলো 1896টা হোয়াই ইম্পর্টেন্ট? কি হয়েছিল এই সময়, এই অধিবেশনে? সবার ফার্স্ট এই সময় বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল। তাহলে বন্দে মাতরম গান যে সময় গাওয়া হয়েছিল, সেই সময় কি ছিল? রহিমতুল্লাহ সাহানি। দেখো কি সুন্দর, দেখো প্রেসিডেন্ট কিন্তু মুসলিম হয়েও বন্দে মাতরম গানটাকে কিন্তু করছে, মানে কেন কংগ্রেস তোমার ইয়ে হবে না সর্বভারতীয়? এই জন্য, মানে নিজের ইন্টারেস্ট শুধু দেখবো না, দেশের কথা চিন্তা করে সেটা ভাববো। এই ছিল সাম আপ। এখানে আরও যদি বলা হয়, আচ্ছা একটুখানি আদার্স যেটুকু বলো তো, যে প্রথমবার যে অধিবেশন হয়েছিল মানে কতজন পার্টিসিপেট করেছিল? ইউ ক্যান টেল অর মেসেজও করতে পারো, কতজন করেছিল? 72 কে পার্টিসিপেট করেনি প্রথম অধিবেশনে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কেউ সুরেশ বললো, তোমাকে নাম তার মুখস্থ রাখতে হবে না, সুরেন্দ্রনাথ ব্যানার্জির নাম এত পড়বো হিস্ট্রিতে, তুমি অটোমেটিক তোমার নাম মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, ভুলে যাও, আমি তোমাকে তো বলছি, যাদের নাম ভুলে যাচ্ছে জোর করে মনে রাখতেই হবে না, আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, জোর করে মনে রাখার প্রয়োজন নাই। ও স্ক্রিন থেকে চলে যাচ্ছে নাকি? সুরেন্দ্রনাথ ব্যানার্জি পার্টিসিপেট করেনি। আচ্ছা, আমাকে আরো বলো, এই সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামটা কে দিয়েছিল?
কে দাম দিচ্ছে? দাদাভাই নওরোজি। এই যে পরের যে অধিবেশনে দাদাভাই নওরোজি। ব্যাস, অনেক অনেক বললাম এগুলা নিয়ে। তো এই হলো ব্যাপার। তো তোমাদের যে ফার্স্ট যে নোটটা আছে, এটা যে মাছের যে মেন কাটা, এখান থেকে না তোমরা পরের দিন আমি কিন্তু পড়াও ধরবো। হ্যাঁ, তোমরা হচ্ছে 1896 অব্দিই পড়বা, 1896 তারপরে এগুলো পড়ার দরকার নাই। তারপরে টাইম আছে, মানে এবার আমরা কোন কনসেপ্টে এগোচ্ছি বুঝলা তো? 18 এবার আমরা নতুনে যাবো। এই একদম ইয়ে অফ করো তো, চালাই রাখছো। হ্যাঁ, এটা আমি মুছে দিলাম, ঠিক আছে, মুছে দিলাম। এবার যারা যারা পরে ক্লাসে এসছে তারা এখন মনে আছে হিস্ট্রি পড়াতে গিয়ে আমি দুটো কনসেপ্টের কথা বললাম, একটা ওয়াটার কালার, আর একটা কি বলেছিলাম, একটা মাছের কাঁটা বলতে পারো, বা তুমি এটা মূল বা শিকড়, যেটা তোমার ঠিকঠাক প্রধান মূল শাখা বলেছিলাম না? হ্যাঁ, তো এইবার এই ওয়াটার কালারের কনসেপ্ট আসবে, অর্থাৎ আমার পিকচারের মেন পিকচারের কংগ্রেসটা আমি রং করে দিয়েছি। ওই কংগ্রেস একটু শুকাক, এখন কথা বোঝা যাচ্ছে? কংগ্রেস একটু শুকাতে দাও, 1896 শুকাতে দাও। এবার কংগ্রেসটাকে রেখে দিয়ে এবার আমরা অন্য জিনিস ধরবো, অন্য জিনিসে যাব এখন আমরা, ঠিক আছে? এবার চলে আসো তোমরা, এই পেজটা বার করো। এই পেজে যে এরকম দেখো আছে বেঙ্গল পার্টিশন, এর ওপরে তুমি 2 নাম্বার দাও, জেরক্স পেপারে 2 নাম্বার দাও, ঠিক আছে? এইটার ওপরে তুমি 2 নাম্বার দাও। ঠিক নিয়েছো সবাই? পেজটা নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, কটা বাজে এখন? 6:20। ঠিক, হ্যাঁ ঠিক আছে, আর 10-15 মিনিট পড়াচ্ছি। শোনো, আচ্ছা, এই যে জেরক্সটা আছে, যারা করেছো, আমার তো কালার ছিল, কালার তো দাম বেশি, তাই কালার করলে আরও ভালো লাগবে। তুমি না এটাকে এটা না আমি অ্যাকচুয়ালি আমি একটা কমিক্স বানাচ্ছিলাম, ইনকমপ্লিট হয়ে আছে কাজটা, হিস্ট্রির কমিক্স বুক। আমার হিস্ট্রি সাবজেক্টটা ক্লাস 10-এ ভালো লাগতো না, কঠিন লাগতো, খুব কঠিন লাগতো। কোথায় আমি জানতাম না এই হতো। তারপর হঠাৎ করে যখন এই চাকরি বাকরি পেয়ে গেলাম, অনেক কিছু হলো, এখন তো ইয়ে না, আমার তখন হঠাৎ করে মনে হলো যে কঠিন, মানে আমার ব্যাপারটা হচ্ছে এরকম একটা বিষয় যে জন্মাইছি, মরেও যাব, তো মরে তো যাবোই, সবাই মরবে। একটা জিনিস আমার কঠিন লাগতো, সেটাকে কঠিন রেখেই মরে যাব? তার আরেকবার একটু চেষ্টা করি যে এমন কি ছিল ওর মধ্যে। হিস্ট্রিটা আমার খুব কঠিন লাগতো রে, সিরিয়াসলি কঠিন লাগতো। কঠিন কেন লাগতো? তার কারণ ছিল, এখন লাগে না, তার কারণ ছিল ওখানে অনেক লিখতে হতো, আমাকে কিছুই বুঝতাম না, শুধু যেতাম স্যারের ম্যাডামের নোট লেখাতো, 6 পাতা 5 পাতা নোট লিখতাম, আসতাম গাতাতাম মুখস্থ, আমার হাতের লেখা খুব স্লো ছিল, নোট ইয়ে করতাম। তো আমি তখন ভাবার চেষ্টা করলাম যে আমার যারা ছেলে পেলে যদি হয় কিছু, বা যারা আছে তাদের যেন ইজি যেন হয়, তাহলে কি হবে, আমি একটা না কমিক্স বানানোর একটা প্ল্যান করেছি কিছুটা, তারপরে কাজের চাপে আর হয়নি, তো সেটাই তোমাকে ইয়ে করছে। তো তুমি না ছবিটার দিকে থাকো, ফার্স্ট যে ছবি আছে এখানটা, ফার্স্ট ছবিটা দেখো। এবার আমরা বেঙ্গল পার্টিশনে আসবো, তো আমরা কিন্তু ওইখানটায় এবার বোর্ডের দিকে দেখো 1896 অব্দি পড়ে ফেলেছি ফ্রম, ও আচ্ছা, আমরা কিন্তু ওখানে 1885 থেকে মডার্ন হিস্ট্রি চালু করেছিলাম, আমরা 1896 অব্দি পড়ে ফেলেছি। এবার আমরা 1896 পর থেকে এখান থেকে তারপরের দিকে যাব। তারপরের দিকে যখন আমরা যাব, এইবার আমরা দেখো আমরা চলে আসবো 1899 সাল। বঙ্গভঙ্গ তোমরা জানো, হ্যাঁ, সে নইলে 1905 সালে হয়েছিল বঙ্গভঙ্গ। কিন্তু আমি মেইনলি এই জায়গাটা পড়বো না, আমরা এখন কোন জায়গাটার উপর ফোকাস করব, আমরা এখন ভাই এই জায়গাটার উপর ফোকাস করব। এইটা বঙ্গভঙ্গ তো তার ইয়ে, কিন্তু বঙ্গভঙ্গ হলো কেন, কি ছিল কারণ, এগুলা এইটুকু জায়গাটা ফোকাস করব, ঠিক আছে? এই জায়গাটা কি হলো আমি তোমাকে বলছি। এই 1896 হলো, 1896-এর পর এই জায়গাটায়, এইটা হচ্ছে মাছের মেন কাটা, হ্যাঁ, ওই যে মনে পড়ছে মেন কাটা, এই 1896 এই জায়গাটায় 1899 বলে আরেকটা সাল ছিল, 1899 বলে আরেকটা আমার এখানে সাল ছিল। এই 1899-এ একজন গভর্নর আসলো,
ঠিক আছে, একজন গভর্নর, যে তোমরা জানো যে 5 বছর গভর্নর আসতো, গভর্নরের নামও অনেকের মুখস্থ নাই, কিচ্ছু মুখস্থ রাখতে হবে না, নাম অটোমেটিক মুখস্থ করায় দেবো, হয়ে যাবে গভর্নর। তুমি শুধু মনে রাখো 1899 একটা গভর্নর আসে, যে গভর্নরটার নাম কি ছিল, কার্জন। ওখানে ওরা বলতো লর্ড কার্জন, ঠিক আছে। তো এরা এত ওদের জন্য লর্ড হতে পারে, আমাদের জন্য তো লর্ড না, আর আমরা মানে ভুল করো তাদেরকে লর্ড, লর্ড শব্দটা আমার একদমই পছন্দ হয় না, এদেরকে একদম জঘন্য লাগে। তাই দেখবা আমার নোটটাতে আমি লর্ড লিখে ওটাকে কেটে দিছি, সে লর্ড লিখে কেটে দিছি, ওটা লর্ড এটা ডিজার্ভ করে না, ঠিক আছে। তো তাই লর্ড নাম দেওয়া যাবে না, হ্যাঁ, পড়তে হয়েছে তাই, সেজন্য আমি তো ওকে কার্জন বলেই ডাকবো, লর্ড বলে তো আমার পক্ষে তো সম্ভব হবে না ওকে লর্ড বলা। যাকে তো 1899 সালে কার্জন আসলো। এই কার্জন কি করলো যখন আসলো, এবার না তোমাকে আমি একটা সিনেমা দেখাচ্ছি, হ্যাঁ, তুমি শুধু সিনেমাটার কথা চিন্তা করো। মনে করো তুমি সিনেমায় বসে, এটা ছেড়ে দাও, তুমি সিনেমা দেখো। মনে করো তুমি সিনেমা হলে বসেছো, এবার ফার্স্ট সিনেমা দেখাচ্ছে, তোমরা শিবাজি দা বস দেখেছো সিনেমা? শিবাজি দা বস সবাই দেখেছো, আমি তো অনেকবার দেখছি, আমি তো মোটামুটি 78-79 বার দেখেছি। আমার যখনই মন খারাপ হয় আমি তখন শিবাজি দা বস দেখি, আমি আবার একদম চাঙ্গা হয়ে যাই, বুঝতে পারলে তো, শিবাজি দা বস। তো ইয়ের সিনেমাটা মানে বুঝতে পারলে, শিবাজি দা বসে ফার্স্ট সিনই আছে গাড়ি করে একটা আছে। তো তুমি একটা সিন মনে করো যে BMW কার করে একটা লোক ভারতের রাস্তা দিয়ে যাচ্ছে, ভালো করে বোঝো, BMW কার করে রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 এই 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 তোমরা গল্পটা পড়ো আর এটার দিকে তাকাও, এই মানে এই নোটটার দিকে। BMW করে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে, হ্যাঁ, ইংরেজির একটা লোক যাচ্ছে, হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছে আর ভেতরে বসে ও বাইরে দেখছে যে বাইরে পুরো আন্দোলন হচ্ছে, তোমরা শুধু ছবিগুলোর দিকে দেখবা, কোনো লেখালেখি পড়বা না, খুব আন্দোলন ফান্দোলন হচ্ছে ভারতের পতাকা নিয়ে। তো তখন আর এর ভেতরে যে বসে সে কি ছিল, সে ছিল কার্জন। সে কার্জন আসছে আর দেখছে যে আরে ভারতের তো অবস্থা বহুত ভয়ঙ্কর আছে, সবাই আন্দোলন ফান্দোলন করছে। তো ও না ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে ও কাঁচ নামালো, কাঁচটা নামিয়ে এই আন্দোলনটা খুব ভালো করে দেখলো। কার্জন যখন আসছিল তখন এখানটায় কি হচ্ছিল, কার্জন কি দেখলো, কার্জন নিজের চোখ দিয়ে দেখলো হচ্ছে যে আন্দোলন হচ্ছে, কি হচ্ছে, চোখ দিয়ে দেখলো কি রাস্তায় বিভিন্ন রকমের আন্দোলন হচ্ছে। কীরকম আন্দোলন হচ্ছে, স্বদেশী আন্দোলন হচ্ছে, বিভিন্ন রকমের আন্দোলন হচ্ছে। এই আন্দোলনটা ওর কাছে খুব চাপের কারণ হয়ে দাঁড়ালো। ও বুঝতে পারলো যে এখনকার ভারত আগের ভারতের মতো অতটা নাই, এখন কিন্তু আন্দোলন ভাই হচ্ছে। তাহলে এখানে আমি কোনো কাজ যদি করতে চাই তাহলে সুযোগ সুবিধা মানে যা মন চাইবে তাই করতে পারবো না, তাহলে আমাকে একটা কিছু প্ল্যান করতে হবে। তো ও ওইখানে প্রথম দিন অফিসে BMW করে এসে ধরো সার্কিট হাউসে গেছে, মানে যে ডিএমদের বা গভর্নরদের থাকা যায় ওখানে যায় ওই টেনশানে ওর পায়খানা চেপে গেছে। ও পায়খানায় গিয়ে প্রথমে কী করছে, কোমোটে গিয়ে বসছে, কোমোটে বসে সিগারেট খাচ্ছে। আর যত রাজ্যের তো ভালো ভালো চিন্তা ভাবনা কোমোটেই আসে, ওর জন্য ওটা ভালো ছিল, আমাদের জন্য ভালো ছিল না। তো এখানে দেখো ওখানে ও পায়খানায় বসে সিগারেট খেতে খেতে বলছে হোয়াট টু ডু, কী যে করি, খুবই চিন্তায় পড়ে গেলাম, কীভাবে যে কাজ করবো, এইভাবে আন্দোলন করছে। ও তখন বলে যে ঠিক আছে, যখন তুমি খুব চিন্তায় পড়ো তখন কাকে ডাকবা, তোমার বন্ধুদেরকে ডাকবা। তো ওরও দুটো বন্ধু ছিল, একটা বন্ধুর নাম ছিল রিজলে। কি নাম ছিল, রিজলে, যে ছিল হচ্ছে তখনকার হোম সেক্রেটারি। একটা নাম রিজলে হোম সেক্রেটারি, আরেকটা ছিল হচ্ছে অ্যান্ড্রু ফ্রেজার, ঠিক আছে, সে ছিল লেফটেন্যান্ট গভর্নর ছিল। ওদের দুজনকে ডাকলো, বললো যে ভাই তোরা আয় আমার বাড়িতে, একটু কথা আসছে, একটু খাওয়া দাওয়া করবো, আয় একটু খাই দায়, একটু গল্প গুজব করবো। তো ওদেরকে এসে বললো যে জানিস যখন আমরা আসছিলাম তো আসার সময় দেখি রাস্তায় এবার সেই আন্দোলন হচ্ছে ভাই, এ তো খুব চাপের ব্যাপার, কী করা যায়। ওরা তখন প্ল্যান করলো যে দেখ এরা না আন্দোলন করছে মানে কি, এদের মধ্যে বহুত শক্তি জমাইছে, এদের মধ্যে একটা একতা আছে, ইউনিটি আছে, সবাই মিলে আন্দোলন করছে। তো এদেরকে এক কাজ করি, এদেরকে না নিজেদের কিছু প্রবলেমের মধ্যে ফাঁসাই দিই, এরা নিজেদের প্রবলেমে মাতামাতি করবে, তাহলে আমাদের হবে না। তখন এরা কি করলো, ওই হিন্দু মুসলিম যেটা তোমরা বোঝো, হিন্দু মুসলিমের ইস্যু টানবে। এরা এখন কি করলো যে চলো আমরা বাংলাকে ভাগ করে দিই, যে এই ম্যাপের মধ্যে দেখছো বাংলাকে ভাগ করে দিই। বাংলাকে যে ভাগ করব, তো বাংলাকে ভাগ করব কেন, একটা দিকে আমি হিন্দুদের করে দেবো, একটা দিকে আমি যে এই ছবিতেও দেখতে পাবা, আর তোমাদের যে PDF দিয়েছে ওখানে কালারিং পেয়ে যাবা, হ্যাঁ। তো একদিকে আছে হিন্দু ভাগ হয়ে গেল, আরেকদিকে আছে মুসলিম, তো একদিকে কী হয়ে গেলো আমার মুসলিম তোমার ভাগ হয়ে গেল, তো মুসলিমের বেশি ভাগ করব। কিন্তু এটা তো আর বলতে পারবে না যে হিন্দু মুসলিমের জন্য ভাগ করছি। তো এবার পরের পৃষ্ঠায় আসো, তো
তো এবার যখন ও মনে করলো যে যখন ভাগ করবে তো সেটা তো প্রেস কনফারেন্সে বলতে হবে। তো প্রেস কনফারেন্সে এসে বলবে তো কি বলবে, যে আমরা এসে তোমাদের আন্দোলন দেখে ভয় পেয়ে গেছি, তো সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি হিন্দু মুসলিমের বেসিসে ভাগ করে, তো সেটা বলবে না, সেটা বলবে না। সে তারা বলছে যে দেখো বাংলাটা না অনেক বড়, তখনকার বাংলা মানে কি, এখনকার পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, এগুলা প্রায় এতগুলো জায়গা নিয়ে। তো বললো কি ওরা যে আমাদের না এত বড় জায়গা শাসন করতে খুব অসুবিধা হচ্ছে, তাই আমরা বাংলাকে দুইটা ভাগে ভাগ করবো। সেটা এখানে ব্ল্যাকবোর্ডে লেখা আছে। বাংলায় অত্যাধিক জনসংখ্যার জন্য একজন শাসকের পক্ষে কি লিখেছি, বিশালায়তন অবিভক্ত বাংলা প্রদেশের শাসনভার পরিচালনা করা অসম্ভব। কলকাতায় রাজধানী হওয়ার ফলে সুদূর উত্তর পূর্ব বাংলার উন্নয়ন কার্য ব্যাহত হচ্ছে, এই বলে ভাগ করলো। আমি এখানে একটা হাতির ছবি দিয়েছি। হাতির ছবিটা এখানে কি করে আসলো স্যার, কেন এখানে? যেরকম হাতির না দুটা দাঁত হয়, একটা হচ্ছে দেখানোর দাঁত হয় আর একটা খামার দাঁত হয়। তো এদেরও কনসেপ্টটা এখানে এটাই ছিল, যে আমি দেখাচ্ছি এটা বোর্ডে যে না আমরা না সুশাসন করব, কাজ করতে পারছি না, ভালো হয় যেন কাজ হয় সেজন্য করছি। কিন্তু এর মধ্যে মেন ফান্ডা কি লুকানো ছিল, মেন ফান্ডার লোকে ছিল যে এদের মধ্যে হিন্দু মুসলমানদের গণ্ডগোল লাগাবো। তো এই যে গণ্ডগোল লাগলো 1903 সালের ডিসেম্বর মাসে, 1903 সাল 5 এখনও আসে নাই। আমরা বললাম না এখানটায় যে আমরা এই ভেতরের জায়গাটা পড়ছি, আমরা কোথায় ছিলাম 1896-এর পরে 1899, হ্যাঁ 1899 কার্জন তো বিএমডাব্লিউ কার করে আসলো। এই চিন্তাভাবনা করতে 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 ও তখন এটা করে 1903 সালে ওরা বলল যে আরে আজকেই আসলো আর কালকে কি ওরকম করে ভাগ করতে পারে নাকি। তো 1903 সালে ও বলল যে আমরা এটা ভাগ করতে চাইছি এই জন্য। তো একটা জিনিস মনে রাখবা, তো যখন এটা, তখন তো আর ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ছিল না। ফেসবুক হোয়াটসঅ্যাপে আসলেও কিছু চট করে দিয়ে দিল আর ইয়ে হয়ে গেল। তো তখন দুটা জিনিস মনে রাখবা, তো থ্রু আউট দ্য হিস্ট্রি যখন যা যা আমরা এতক্ষণ ধরে পড়বো, হ্যাঁ আর 5 মিনিট পড়াবো, হ্যাঁ শোনো, থ্রু আউট দ্য হিস্ট্রি 5 থেকে 10 মিনিট পড়াবো। আমরা পড়বো যে কোনো দল যাই তৈরি হবে না কেন, তোমার সবার ফার্স্টে সংবাদ মাধ্যম তৈরি হবে আর পত্রিকা তোমার আসবে। তুমি আর এখন কোনো কিছু করতে গেলে গ্রুপ তৈরি হয় না। এই যে তোমাকে যে হিস্ট্রি পড়াচ্ছি বা গ্রুপ তৈরি হয়নি, সেই গ্রুপের মধ্যে ইনফরমেশন দিচ্ছি। তো মনে রাখবা তাদেরও যখন কোনো কাজ যখন তৈরি হচ্ছিল, সঙ্গে সঙ্গে সবার ফার্স্টে কী তৈরি হবে বলো তো, পত্রিকা ভাই বার করতেই হবে। তো সেই খবরটা পত্রিকাতে চলে আসলো। প্রথম যে পত্রিকায় দেখো ছবিটা, এই যে ইনি হচ্ছে কি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, যে বললা যে পার্টিসিপেট করেনি, এই যে কৃষ্ণকান্ত নদী, এটা না আসল ছবি, আমি কিন্তু গুগল করে এগুলো সব বের করেছি। সুরেন্দ্রনাথ ব্যানার্জির যে পত্রিকাটার নাম ছিল, তার নাম ছিল বেঙ্গলি পত্রিকা। আর হচ্ছে কৃষ্ণকুমার মিত্র, কে মিত্র, যেটা ছিল হিতবাদী পত্রিকা। তো হিতবাদীর এই দুটো পত্রিকা, যে ছবি, অ্যাকচুয়ালি না আমাদের ব্রেন ইনফরমেশান মনে রাখতে, ছবি মনে রাখতে পারে। সেই জন্য আমি চেষ্টা করেছি যে তোমাদের কাছে সেই বিষয়গুলো যেন ছবির আকারে যেন তোমার মাথায় যেন স্টোর থাকে। তো এই যে বেঙ্গলি পত্রিকা আর হিতবাদী পত্রিকা প্রথম এই বঙ্গভঙ্গের কথা হয়। তো যেই এটা প্রচার হবে, যেই ওটা প্রচার হয়ে গেল, যে বেঙ্গলি পত্রিকার ইয়েতে, যে ওরা প্ল্যান করছে 1903 সালে কি হলো, 1903 সালে প্ল্যান করছে যে বঙ্গভঙ্গ করতে যাচ্ছি বা করব আমরা। তো তখন তাহলে কি হবে বলো তো, এবার কে আসবে? এবার তখন একমাত্র সর্বভারতীয় কে ছিল, দল ছিল কংগ্রেস। তো কংগ্রেসরা তাদের অধিবেশন করে মিটিং করে বলবে যে ভাই এটাকে কিন্তু বন্ধ করতে হবে। তো কংগ্রেসরা কীভাবে কাজ করতো তখন, কংগ্রেসরা ভাই মারামারি দাঙ্গা হাঙ্গামা করতো না। কংগ্রেসরা অ্যাপ্লিকেশন লিখতো টু দ্য গভর্নর, হ্যাঁ আশা করি আপনি ভালো আছেন, হ্যাঁ আপনি দয়া করে, মানে ভালো ভাষা, দয়া করে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা নেবেন না, আপনাদের হাত পা ধরছি, মানে যা করতো শুধু পিপিপি ফান্ডাতে করতো। কি ফান্ডাতে করতো? ট্রিপল পিতে ছিল পিটিশন, এটা আসে পরীক্ষায়, পিটিশন স্পেলিং আমার ভুল হতে পারে, ডবল টি না নাকি সিঙ্গেল টি দেখে নিও। পিটিশন, একটা হচ্ছে প্রেয়ার, আরেকটা কি যেন পিটিশন, প্রেয়ার, আর হচ্ছে পাবলিক মিটিং। পিটিশন, প্রেয়ার আর প্রোটেস্ট, সরি পাবলিক মিটিং, পিটিশন, প্রেয়ার আর স্যার প্রোটেস্ট না একটা প্রোটেস্ট, হ্যাঁ পিপিপি, পিটিশন, হ্যাঁ এটা প্রোটেস্ট, পিটিশন, প্রেয়ার আর প্রোটেস্ট, এই ভিত্তিতে তাহলে ওরা অ্যাপ্লিকেশন লিখে জমা দিবে। মনে আছে সেফটি ভ্যালভ থিওরিটা কিসের জন্য, কথা বুঝতে পারছো তো? তো জমা দিল। এবার এই যে দেখো, এই যে ছবিটা দেখো,
জমা দিতে এসছে, ওকে বলছে ডোন্ট টক টু মাচ, শাট আপ, প্লিজ ডু নট ডিভাইড বেঙ্গল। ও রিকোয়েস্ট করছে প্লিজ প্লিজ ভাগ করে না, বলছে ডোন্ট টক সময়। এবার মিটিং করছে, ওটা পাবলিক মিটিং করছে, এই যে ব্লা চিৎকার করে যাচ্ছে, ওরা শুধু ভাষণ দিয়ে যাচ্ছে, লোকজন শুনে ঘুমায় পড়ছে, লোকজন কেউ কেউ তো ভাষণ শুনে নিজেকে গুলিও মেরে দিছে। হ্যাঁ, যে ভাই এরা শুধু বক বক করে, আর বক বক আমার শুনতে ভালো লাগে না। এরা এটা করতেই থাকলো, কংগ্রেস কিছু করতেই পারলো না। শেষে ব্রেকিং নিউজে কি চলে আসলো, বেঙ্গল পার্টিশন। কত তারিখে? 16 থেকে 20 জুলাই বেঙ্গল পার্টিশনের অ্যানাউন্সমেন্ট। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কত? 16 থেকে 20 জুলাই। কেন স্যার কোনো বইতে 16 জুলাই থাকে, কোনো বইতে 20 জুলাই থাকে, কোনো বইতে 18 জুলাই থাকে। তাই আমি ওগুলো কনফিউশন দূর করার জন্য 16 থেকে 20 জুলাই মনে রাখতে বলবো। 16 থেকে 20 জুলাই কিন্তু বেঙ্গল ডিভাইড হয় নাই, এটা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট হয়েছিল, পাবলিকলি অ্যানাউন্সমেন্ট হয়েছিল। ঠিক আছে, ব্রেকিং নিউজ। আর এবার পরের পেজে এদিকে কিন্তু ওরা বলছে করেন না, করতে 16ই অক্টোবর, 16th অক্টোবর বেঙ্গল পার্টিশন হলো। বেঙ্গল পার্টিশন হয়ে গেল। 16th অক্টোবরে কী হয়ে গেল, বেঙ্গল পার্টিশন হয়ে গেল। ছবিটা দেখো, বেঙ্গল পার্টিশনটা আমাদের কাছে কীরকম ফিলিংস ছিল। বেঙ্গল পার্টিশনটা একদম আমাদের কাছে মনে হলো যেন একটা বিদ্যুৎ চমকালো এবং বজ্র বিদ্যুৎ সম। এই যে অবশেষে সব কিছু তোয়াক্কা করে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হলো, যেটা আমাদের কাছে কেমন ফিলিংস আসলো, যে একদম যেন একটা বিদ্যুৎ পড়ে আমাদের মাঝখান থেকে দু টুকরা করে দিল, এরকম একটা ফিলিংস আমাদের মধ্যে আসলো। এই যে দুভাগ হয়ে গেল, যেই দুভাগ হয়ে গেল সেটার জন্য যে শোক হলো, শোক দিবস পালন করা হলো। সেটার জন্য কি পালন করা হলো, শোক দিবস পালন করা হলো। এবং শোক দিবসের সাথে সাথে এই যে দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দু মুসলিমের মধ্যে যে দূরত্বটা তৈরি হচ্ছিল সেটা যেন না হয়, তার জন্য রাখি বন্ধন উৎসব পালন করা হলো। এখানে আরেকজন লোকের নাম রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, উনি হচ্ছে অরন্ধন দিবস পালন করতে বললেন। এবং পরীক্ষায় আসে যে বঙ্গভঙ্গের সময় অরন্ধন দিবস পালন করার জন্য কে করেছেন, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। আর একটা কমিউনিটি হল তৈরি করা হলো। কমিউনিটি হল কেন তৈরি করা হলো, এদিক তাকাও। এই যে এখানটায় দেখো, তুমি এখানটায় এই যে ভাগ হয়ে গেল, তার মানে একদিকে হচ্ছে বাংলা মানে পূর্ববঙ্গ, আরেকটা হচ্ছে তোমার হয়ে গেল পশ্চিমবঙ্গ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো দুই দিকে যে তোমার হচ্ছে পার্ট হয়ে যাচ্ছে, দুই দিকে পার্ট হলে এবার ধরো কোনো একটা যদি কনফিউশন হয় দুই জায়গার মধ্যে, তো সেটা মিটাও কোথায় হবে, তাদের মাঝখানে কোনো একটা জায়গায়। এই কলকাতায় এদের ফেডারেশন হল স্থাপিত হলো, যে দুই দলের, মনে করো আজকের ডেটে ধরো বাংলাদেশের আর ইন্ডিয়ার মধ্যে যদি কিছু একটা প্রবলেম হয় বা কিছু মানে ওই দিককার কিছু লোক আর এখানকার কিছু লোক, তা সেটা কোথায় হবে, যে হিলির যে বর্ডার আছে ওখানে একটা কিছু থাকবে এরকম, তো ওইখানে একটা জায়গায় ওখানে মিটিং হবে, সেরকম একটা কিছু করা হলো। ঠিক আছে, এই হয়ে গেল বঙ্গভঙ্গ। তাহলে এই বঙ্গভঙ্গটা পরবর্তী কিছু পড়ার আগে আমরা একটু সাম আপ করি, আমরা কোথায় ছিলাম। আমরা কিন্তু মেন করছিলাম হচ্ছে 1896 সাল অবধি আমরা কংগ্রেসের পড়েছি। কংগ্রেসের পরে আমরা চলে এসেছি 1899 সাল থেকে 1905 সালের সেকশানে। এই সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, কে বলবে, কে ছিলেন? কার্জন ছিলেন। লর্ড আর বলো না, হ্যাঁ কার্জন ছিলেন। ঠিক আছে, কার্জন ছিলেন। এই কার্জন যে আসলো, কার্জন ছিলেন। কার্জন এসে দেখলো যে হলো, কার সাথে মিটিং করলো, এবার একটু ডিটেলসে যাই। ওর দুটা বন্ধু ছিল, দেখবে রিজলে এই শালা রাইজ করছে। রাইজ মানে হচ্ছে উস্কাইছে, আরো ওকে ডাকছে রাইজ মানে, এবার মনে রাখবা কাকে, রাইজ মানে একটু বেড়ে গেল, মানে ওকে ডাকছে যে কি করো, হ্যাঁ কর আমাদের কি আছে, রাইজলে। আর এটা ছিল হচ্ছে অ্যান্ড্রিউ ফ্রেজার মানে হচ্ছে তুমি ভাবতে পারো যে এ হচ্ছে ফ্রিজ করে দিছিল আমাদেরকে, মানে এ ফ্রিজ করে দিছে, মানে যে চল ওদেরকে এই ভেঙে এদের আত্মাটাকে ফ্রিজ করে দিই, মানে ভঙ্গ করে দিছে, এরকম ব্যাপার। এভাবে মনে রাখতে পারো আলতু ফালতু কথা চিন্তা করে। তো কার্জন, তো রিজলে ছিল আর দুজনের সহায়তা নিয়ে করলো। আমাকে বলো, এটা হলো এই যে বললো যে ভাগ হবে, এর অ্যানাউন্সমেন্ট কত তারিখে হয়েছিল? অ্যানাউন্সমেন্ট হয়েছিল 16 থেকে 20 জুলাই। 16 থেকে 20 জুলাই। আর পার্টিশন হয়েছিল কবে? 16th অক্টোবর। পার্টিশন হয়েছিল 16th অক্টোবর।
ঠিক আছে, পার্টিশন হয়েছিল 16th অক্টোবরে। এই আছে ব্যাপার। আর আর বাকিগুলো যদি বলে রাখি বন্ধনকে তো সবাই জানে, রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ অরন্ধনকে ইয়ে করেছিল, বলতে হবে কি রামেন্দ্র সুন্দর। অরন্ধন দিবস কে পালন করেছিল বলো? সুন্দর ত্রিবেদী। যাই পড়বা হ্যাঁ মাথায় ছবি তৈরি করবা। এই যে বলছিল না যে স্যার আমার না নাম মুখস্থ থাকা, নাম মুখস্থ থাকবে কি করে ভাই এত নাম? এই যে রিজলে, নাম মুখস্থ থাকবে। কারজন কাকে ডেকেছিল? রিজলেকে ডেকেছিল। কি কারণে? বঙ্গভঙ্গ করে। রিজলে মানে ওকে রাইজ করে দিছে আর উস্কায় দিছে। মনে থাকবে এবার উস্কানির কাজ হলো। অ্যান্ড্রিউ ফ্রেজার, ও উস্কালো আর এ বললো হ্যাঁ হ্যাঁ চল তাই করে, চল ফ্রিজ করে দিই, এরকম একটা ব্যাপার। তো এগুলা করে তুমি ভাবতে পারো। তো এবার পরের পৃষ্ঠা লাস্ট পেজে আসো। এই হলো তোমার বঙ্গভঙ্গের তুমি বিষয়টা বুঝলাম। এবার বঙ্গভঙ্গের যে লাস্ট পেজ আছে এখানে পার্টিশন অফ বেঙ্গল, যা যা বললাম এখানে খুব সুন্দর করে একটুখানি পয়েন্ট করা আছে। দেখো লেখা আছে ডিক্লেয়ারেশন 16th to 20th জুলাই 1905। এবার স্বদেশী যেই হলো এফেক্টেড ডে হচ্ছে 16th অক্টোবর 1905। এবার দেখো তারপর লেখা আছে যে স্বদেশী মুভমেন্ট হলো 7th অগস্ট 1905 সাল। আছে কি না? ওটা আমি পরে বলছি। মানে এবার যেই যদি ডিক্লেয়ার হয় তাহলে তো এবার আন্দোলন আরও হবে, না মানছি না মানবো না, সেটাই স্বদেশী আন্দোলন। সেটা নোট তোমাকে দেওয়া আছে, সেটা আমরা পড়বো। এবার এই যে গোপাল কৃষ্ণ গোখলে বেঙ্গল পার্টিশন ইজ এ রুথলেস মিস্টেক অফ ব্রিটিশ গভর্নমেন্ট। হ্যাঁ, তো মানে কিছু কিছু থাকে না যে পড়তেই হবে তোমাকে যে কার কি উক্তি। তো গোপাল কৃষ্ণ গোখলে, এনার নামও মুখস্থ রাখতে হবে না, পরবর্তীতে এতবার পড়বো এনাদের নাম মুখস্থ হয়ে যায়। গোপাল কৃষ্ণ গোখলে অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন ভারতে। তো গোপাল কৃষ্ণ বলেছে বেঙ্গল পার্টিশন রুথলেস মিস্টেক অফ ব্রিটিশ গভর্নমেন্ট। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এই যে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এই তোমরা আজকের পড়াতে সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে নিয়ে কী কী পয়েন্ট পড়লা বলো? একটা পেলা যে ফার্স্ট অধিবেশনে কংগ্রেস পার্টি সুরেন্দ্রনাথ ব্যানার্জি পার্টিসিপেট করেনি। 72 জন ছিল, তার মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পার্টিসিপেট করেনি। আর একটা কোথায় পড়ছিল বলো? এক্ষুনি বললা, একবার বলছি তো তাই মনে পড়তেছে না। বার করো ওই পৃষ্ঠাটা যেখানে পেপারের ছবিটা আছে, পেপারের ছবি। সুরেন্দ্রনাথ ব্যানার্জির পেপারের নাম কি ছিল? হ্যাঁ স্যার, কি নাম ছিল? খ্রিস্টাব্দে যে বেঙ্গলি পত্রিকা। তাহলে এখান থেকে তোমার একটা পত্রিকার নাম মুখস্থ হলো যে বেঙ্গলি পত্রিকা কে করেছিল? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছেন বিভাজন আমাদের ওপর বজ্রের মতো নিক্ষিপ্ত হয়েছে। ওই যে আমি বজ্রের ছবিও আঁকাইছি, বজ্রের মতো নিক্ষিপ্ত হয়েছে। কে বলেছেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ঠিক আছে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি বজ্রের মতো নিক্ষিপ্ত হয়েছে। হ্যাঁ, তো 1906 খ্রিস্টাব্দের সরকার কর্তৃক জজ অরুণ এবার অরুণের নেতৃত্বে কমিটি গঠন করা। এই কমিটি বঙ্গভঙ্গ রদ করার পর এবার যখনই কোনো একটা বঙ্গভঙ্গ তোমার ইয়ে হবে। আচ্ছা শোনো, অনেক টাইম হয়ে গেছে, আজকে থাক একটু, একদিনে ইয়ে হলে হবে না। প্রথম তো একটুখানি ইয়ে হচ্ছে, মানে গল্প করে বলতে থাক, আজকে এইটুকুই থাক। অনেকক্ষণ পড়লাম, তোমাদেরও কাজ কাম আছে, তো তোমরা এইটুকু পড়ে আসবে। যেইটুকু এখানকার হলো না আমি পরের দিন আবার এটা বলবো, কেন আমি কেন থেমে গেলাম, এখানে আরও কিছু কথা আছে, তো এটা বলতে গেলে আমাকে প্যারালালি অন্য কথা বলতে হবে। তো তোমরা আজকে এইটুকু পড়ো, বোঝো। আশা করছি আজকের পড়ার মুখস্থর উপরে ফোকাস করবে না, আমি তোমাকে কোন জিনিসটা মাথায় ইনসার্ট করতে চাচ্ছি, পড়তে কী করে হবে। একটা না, তুমি 3-4টা ক্লাস করে তুমি বুঝে যাওয়া পড়তে কী করে হবে, কনসেপ্ট কী করে বিল্ড হবে। ইতিহাস শুধু গাঁথায় মুখস্থ করার জিনিস, ইতিহাস না, যে কোনো সাবজেক্টই তাই।